আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি সঙ্গত কারণে তার নাম প্রকাশ করেননি। ঘটনাটি খুব ভয়ের। যারা দুর্বল চিত্তের মানুষ তাদেরকে ঘটনাটি এড়িয়ে যাবার জন্য অনুরোধ করছি। চাঁদ আকাশে ভেসে বেড়াচ্ছে, নদীর পানিতে ঢেউয়ে চাঁদের অবয়ব ইচ্ছে মতো দোল খাচ্ছে। রতন নদীতে জাল ফেলে চুপচাপ বসে আছে, নৌকা ভাসছে নিজের ইচ্ছে মতো। একটু পরেও জাল টানা শুরু করলো। মাছগুলো জাল থেকে ছাড়িয়ে পাত্রে রাখছেও। মাছ ধরতে ধরতে ওর নৌকা একটা চরে এসে আটকায়। অনেক পরিশ্রম হয়েছে এতক্ষণ ওর। নৌকার গলুয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপর নৌকা থেকে চরে নামলো। আগে কখনো আসেনি ও এখানে। পুরো চরটা ছোট ঝোপঝাড় আর ফসলের ক্ষেতে ভরা। শুধু চরের মাঝখানে একটা ছোট ঘর দেখা যাচ্ছে, যেখানে আলো জ্বলছে মিটমিট করে। রতন হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো। হঠাৎ দেখলো একটা গরু খেতে ঘাস খাচ্ছে। ও খুব অবাক হলো, এই জনমানবহীন চরে গরু কোথা থেকে আসলো। একটু সামনে এগিয়েও দেখলো গরুটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎই উধাও হয়ে গেছে এমন। থমকে দাঁড়ালো রতন। তখনও দেখলো ওর সামনে সাদা কাপড় পরা কিছু লোক হাঁটছে। রতনের মাথা যেন ঘুরছে। এতক্ষণ তো কাউকে দেখেনিও, তাহলে এই লোকগুলো হঠাৎ কোথা থেকে আসলো? লোকগুলো রতনের দিকে ফিরে তাকালো। সবাই খুবই বিষণ্ণ আর সবার মুখে অসংখ্য ক্ষত, যেখান থেকে অবিরত রক্ত ঝরছে। রতন ঘরের দিকে দৌড় দিল। ও ভাবল ঘরে হয়তো মানুষ আছে। ঊর্ধ্বশ্বাসে ঘরের দিকে ছুটতে লাগলো। ওর কাছে মনে হলো পেছন থেকে কে যেন বারবার ওকে বাধা দিচ্ছে। রতন কোনো দিকে না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলো। ঘরের সামনে গিয়ে দরজার ফুটো দিয়ে উকি দিল। তখন যা দেখলো তাতে ওর রক্ত একদম হিম হয়ে গেল। একটা লাশ ঝুলছে ঘরের ভেতর, আর দুজন লোক ছুরি দিয়ে কেটে কেটে মৃত লাশটার মাংস খুবলে খুবলে খাচ্ছে। ভয়ে গায়ে লোম দাঁড়িয়ে গেল ওর। উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। আশেপাশে আর কাউকেই দেখতে পেল না। দৌড়ে সোজা ও নৌকার কাছে চলে আসলো। কোনো রকমে ঢোলে নৌকাটাকে পানিতে নামিয়ে জোরে জোরে ধার বাইতে লাগলো। নদীর মাঝখানে এসে কিছুটা শান্ত হলো, তবে ওর বুক এখনো কাঁপছে। হাত ব্যথা হয়ে গেছে দাঁড় বাইতে বাইতে, তারপরও থামছে না ও। কিছুক্ষণ পরে ও তীর দেখতে পেল। খুশি মনে দাঁড় বাইতে লাগলো। তীরের কাছাকাছি আসতেই রতন লাফ দিয়ে নৌকা থেকে নামলো। তীরে এসে চোখ বন্ধ করে বালিতে শুয়ে পড়ল। একটু পর চোখ খুলল। চোখ খুলেই দেখলো সেই ঝুলন্ত লাশটা ওর পাশে পড়ে আছে। চোখগুলো খোলা, জিহ্বা বাইরে বের হয়ে আছে। ভয়ে চিৎকার দিয়ে উঠল। চারপাশে তাকিয়ে বুঝতে পারল ঘুরে ফিরে আবারও সেই আগের চরেই এসে পড়েছে ও। দৌড়েও নৌকায় গেল। নৌকা উল্টো দিকে ফিরে দুজন লোক বসে আছে। রতন নৌকায় উঠতেই লোকগুলোর দিকে ফিরে তাকালো। লোকগুলোর মুখে একটুও চামড়া বা মাংস নেই, শুধু কোটরে চোখ দুটো রক্তের ন্যায় জ্বলজ্বল করছে। দাঁতগুলো বেয়ে রক্ত ঝরছে। চারপাশে বাতাসে তাজা মানুষের রক্ত আর মাংসের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আর সহ্য হলো না রতনের। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল। চোখ খুলে তাকিয়ে দেখল নৌকার গলুইয়ে ও শুয়ে আছে, আর একজন লোক ওর পাশে বসে আছে। সকাল হতে শুরু করেছে তখন। অন্ধকার কাটছে ধীরে ধীরে। রতন উঠে বসল। আন্নে কে? আমি কালু মাঝি। তুমি কেডা? এইখানে কি করো? রতন তখন এতক্ষণ ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো সব বলল। সব শুনে কালু মাঝি বলল, এই চর তো খুব ভয়ানক। দুইটা পিশাচ প্রেতাত্মা এখানে থাকে। ওরা মানুষের গোশত খায়। তোমার কপাল তো ভালা, নিয়া তুমি বাইচ্চা গেছো। এই রাত বিরাতে মাছ ধরো না। আর রতন
ঘাড় দোলালো এবং সম্মতি জানালো, তোমার বাড়ি কই? কুসুমতলিগা, পাশের গাঁয়ে আমি থাহি। এই মাছ কয়টা আমগো বাড়িতে দিয়া আইবা ভাই। আমি কামে আরেক জায়গা যামু, দিয়ে আসলে খুব উপকার হইতো। এই বলে কালো মাছি রতনকে বেশ কিছু মাছ দিল। রতন বলল, আচ্ছা দিয়া আমনে। কালো মাছি খুব খুশি হলো। রতন নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকাল হয়ে গেছে, তখন সূর্য উঠেছে। রতন মাছগুলো নিয়ে কালো মাছির বাড়িতে গেল। একজন বুড়ো মহিলা উঠোনে বসেছিল। রতন মহিলাকে জিজ্ঞেস করলো, এটা কি কালো মাছের ঘর? মহিলা বলল, হ, তুমি কেডা? আমি রতন। হ্যাঁ, এই মাছ কয়টা পাঠাইছে? হ্যাঁ, কামে গেছে, পরে আইব। রতনের কথা শুনে অবাক হলো বুড়ি মহিলাটা। কালো কালো পাঠাইছে এই মাছ? কেমতে? আমার পোলা তো মেলা দিন আগে মরে গেছে। ওর লাশ নদীতে ভাইসা আইছে। ওর লাশের হতো মুখটাই চিনছি আমরা, পুরা শরীরে কোনো গোস্ত আসিল না। আমার এখনো জানি না কালুরে কেমনে মরছে, কে মারছে। বুড়ো মহিলার কথা শেষ হওয়ার সাথে সাথেই রতন মাছগুলো রেখে বাড়ি থেকে বের হয়ে আসলো। ও এখনো ঘোরের মধ্যে আছে। বুড়ো মহিলার কথাগুলো ওর বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আবার ধীরে ধীরে ও বুঝতে পারল কালু মাছি কিভাবে মারা গেছে, আর তার আত্মাই গত রাতে ওর প্রাণ বাঁচিয়েছে। মনে মনে ধন্যবাদ দিল তাকে। আর কালু মাছির ওই কথাটা ও হয়তো সারা জীবন মনে রাখবে। আমি নাইম। আমার বাবা একজন আর্মি ছিলেন, তাই না চাওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। বর্তমানে আমরা এখন যশোরে আছি, কিন্তু যে ঘটনাটি আমি শেয়ার করছি সেটি ঘটেছিল আজ থেকে 6 বছর আগে। তখন আমরা ছিলাম বগুড়াতে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গিয়েছিল। তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া নিতে হয়। আর সেই জায়গাটা ছিল একটা ভয়ানক জায়গা, যে জায়গাটা আমি খুব ভয় পেতাম। বাবা যে জায়গাটি ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের ঠিক পাশেই। সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম, কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি আর হয় না। তারপরও ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে হলো। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম ওই কবরস্থান সম্পর্কে, যা মনে হলে আমার এখনো গা শিউরে ওঠে। ওই কবরস্থানটি ছিল অন্যরকম। মূলত আগে ওখানে একটি বাঁশ ঝাড় ছিল, তারপরে বাঁশ কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে। নতুন বাসার মধ্যে যেখানে আমার রুমের জানালাটা ছিল, সেখান থেকে কবরস্থানটি খুব সহজেই ভালোভাবে দেখা যেত। সেদিন ছিল গরমকাল। অতিরিক্ত গরম পড়ার কারণে জানালা খুলে আমি ঘুমোচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ঝড় শুরু হয়। তখন আমার ঘুম ভেঙে যায়। জানালাটি বন্ধ করার জন্য আমি জানালার পাশে গেলাম। হঠাৎ করে আমার চোখ গেল একটা কবরের দিকে। এতই অন্ধকার ছিল যে দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুব ভয়ানক লাগছিল কবরস্থানটি। তারপর হঠাৎ করেই চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় ভালো মতো দেখা যাচ্ছিল না সেখানে কি হচ্ছে। তারপরেও ভালো মতো দেখার চেষ্টা করছিলাম। দেখি সেই কবরের মাটি ক্রমেই ঝরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে কবর খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎ একটা মাথা উঠে এলো। আস্তে আস্তে দেখা যায় সেখান থেকে মানুষের আকৃতির মতো কিছু একটা বের হয়ে আসছে। সেটি ছিল আকারে অনেক বড়। সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল। আমার ভীষণ ভয় লাগছিল। মনে হচ্ছিল জানালা লাগিয়ে দৌড়ে মার কাছে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু দেখারও খুব শখ হচ্ছিল। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ানক ঘটনা আমার সাথে ঘটতে চলছে। কিছুক্ষণ এরকম চলার পরে সেটি হঠাৎ আমার জানালার দিকে তাকালো। জানালার পাশে যে কবরটা ছিল সেটির দিকে আসতে লাগলো। এতে আমার খুব ভয় পেয়ে গেলাম। আমি নড়তে পারছিলাম না, চিৎকার করব সেই শক্তিটাও ছিল না। আমি সেটির মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য
কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎ বিদ্যুতের আলো পড়ায় সেটির মুখটা আমি দেখতে পেলাম। আমি যা দেখলাম তা কখনোই আমি আশা করিনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেটির মুখ ছিল রক্তমাখা, বিমর্ষ মৃত মানুষের একটা মুখ। আমি সেখানে স্থির হয়ে গেলাম। আমার নড়ার কোনো শক্তি ছিল না। আমি জানালা লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কতক্ষণ এইভাবে চলার পর আমি মাটিতে পড়ে যাই। যখন আমি চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে দেখি মা বসে আছে। মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান ছিলাম। সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো কি হয়েছিল রাতে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি। আর আমি কখনোই এই ঘটনা ভুলতে পারবো না। তো শাওন ভাই, ভাই বলি যদিও, কিন্তু খুব ফ্রেন্ড আর কি। তো শাওন ভাই একদিন বলল আমাকে যে আমার মায়ের কাছে ঘটনা আছে। আর আন্টি আমাদের সবাইকে অনেক স্নেহ করতেন। তো আন্টির কাছে রিকোয়েস্ট করলাম, তখন আন্টি স্টোরি আমার সাথে শেয়ার করেন। যে স্টোরিটি ওনার নিজের সাথেও এই ঘটনার একটা বড় অংশ ঘটেছিল এবং যেটার উনি প্রত্যক্ষদর্শী। তো ওনার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই আমি আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করছি। ঘটনাটির সময় ১৯৮০ দশকের শেষ দিকে। তো ওনার বিয়ে হয়েছিল ওই ১৮খাদা গ্রামে। ওনার যিনি শ্বশুর, ওই আন্টির শ্বশুর, উনি ওই ওনার বাড়ি থেকে নদীর দূরত্ব ছিল প্রায় আধা কিলোমিটার থেকে একটু বেশি, তবে ১ কিলোমিটার থেকে কম। তো গোসল করতে যেতে সবারই খুব কষ্ট হতো, পুরুষ বলুন আর মেয়ে বলুন, সবারই অনেক কষ্ট হতো এত দূরে যাওয়া আসা। এই জন্য ওনার শ্বশুর চিন্তা করেন বাড়ির পাশেই একটি পুকুর খনন করবেন। উনি বেশ অনেকদিন ধরে শ্রমিক লাগিয়ে উনি একটি পুকুর খনন করেন। তো পুকুরটা ছিল আয়াতাকার, হ্যাঁ, মানে আয়তক্ষেত্র যেটাকে আমরা বলি আর কি। তো আয়তাকার একটা পুকুর খনন করেন উনি। এক পুকুরে ঘাট ছিল। যাই হোক, তারপরে বাড়ির সকল সদস্যরা সেখানে গোসল করতে আসতেন। বাড়ির মহিলা সদস্যরা যখন গোসল করতে আসতেন তখন বাড়ির কোনো পুরুষ সদস্য সেখানে গোসল করতে আসতেন না। আবার যখন পুরুষ সদস্যরা গোসল করতে আসতেন তখন নারী সদস্যরা গোসল করতে আসতেন না। এইভাবে তারা একটা সুন্দর রুটিন মেনটেন করত, আর বাহিরের লোকজন সেখানে আসতো না। ওই আন্টি উনি বলেন একটা অদ্ভুত বিষয় আমাকে বলে, এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। সেটি হচ্ছে এই পুকুর, এই আয়তাকার এই পুকুরকে যদি ৪টি ভাগে ভাগ করা যায়, এর সর্বদক্ষিণের অংশে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকায় তখন সামনে একটি উত্তাল নদী দেখতে পাবে এবং মনে হচ্ছে এত ঢেউ সেই নদীতে, সেটা নদী নয়, সমুদ্র। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পুকুরের ওই পাশেই কিন্তু অনেক বড় বড় গাছ আছে, বাড়ি আছে। আধা কিলোমিটার দূরের বা তারও কিছুটা বেশি দূরে নদী, সেখানে কোনোভাবেই নদী দেখা যায় না। অথচ পুকুরের ওই জায়গাতে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকাতো, নদী দেখতে পেত। আর সেটা স্বাভাবিক নদী ছিল না, উত্তাল নদী, সমুদ্রের মতো বিশাল বড় বড় ঢেউ ছিল সেখানে। এটি খুবই রহস্যজনক একটি ব্যাপার ছিল। যিনি আন্টি নিজেও এটা দেখেছেন, এভাবে নদী দেখেছেন, অনেকেই এভাবে দেখতো, নদীটা দেখতো। কিন্তু পুকুরের অন্য কোনো অংশে, ওই অংশটা বাদে অন্য কোনো অংশ থেকে যদি সামনের দিকে তাকানো যেত সেটা দেখা যেত না। যাই হোক, আন্টি বলছিলেন আর একটা অদ্ভুত বিষয়। সেটি হচ্ছে পুকুর খনন করার কয়েকদিন পর একটা অদ্ভুত মানে বিষয় কিছু মানুষ ওই বাড়িতে এসে বলেন। সেটি হচ্ছে ওই পুকুর এবং নদীর মধ্যবর্তী যে বাড়িঘরগুলো আছে, সেই বাড়ির কয়েকজন লোক এসে একদিন বলেন যে গভীর রাত্রে মনে হয় যে এই বাড়ির নিচ দিয়ে শাঁ শাঁ করে কোনো কিছু চলাফেরা করে এবং ঘরটা কেঁপে ওঠে। অন্য যে ঘর বাড়ি ছিল তারাও বলেছেন, হ্যাঁ, অনেক রাত্রে মাটির নিচ দিয়ে কোনো কিছু যাওয়ার আওয়াজ আমরা পাই, ঘরটা তখন কেঁপে ওঠে। তো এই ঘটনা যখন মানে অনেকের জানাজানি হয়, তখন সবাই বলে যে ওই নদী থেকে কোনো একটা দানব বা দেও বলে যেটা, এটা এই পুকুরের সাথে সংযোগ হয়েছে, আসা যাওয়া করে। এই ঘটনার সত্যতা পাওয়া যায় আর একটা ভাবে। সেটি হচ্ছে যে ওই পুকুরের একটি অংশে
মানে ওই অংশ থেকে নদী বরাবর একটা রেখা ওই আন্টিরা দেখতে পান। মনে হচ্ছে মাটির উপরে কিছুটা ফাটল ধরেছে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কাদার নিচ দিয়ে কোনো একটা পাইপ বা লাঠি ঢুকিয়ে দেই, আমরা দেখতে পাবো যে মাটির উপরের অংশটা কিছুটা উঁচু হয়ে গেছে, ফেটে গেছে। ঠিক এমনই একটি চিহ্ন সেখানে ছিল এবং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখান দিয়ে কিছু আসা যাওয়া করে। যাই হোক, আন্টির অভ্যাস ছিল প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া। তো উনি যখন ভোরবেলা উঠতেন অজু করার জন্য পুকুর ঘাটে যেতেন, তখন ওনার হাজবেন্ডকে মানে ওই আঙ্কেলকে ডেকে উঠাতেন। এটা প্রতিদিনের একটা দৈনন্দিন রুটিন ছিল ওনার। তো এক রাত্রে ওই আঙ্কেল উনি বেশ কিছু বিচার সালিশ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তখন উনি ঘুমিয়েছেনই রাত 2টোর দিকে। তখন আন্টি চিন্তা করতেছেন যে 3:30 বা 4টা এরকম বাজে, তো এখন তাকে ডাকবো, মাত্রই ঘুমিয়েছে লোকটা। তো এই চিন্তা করে উনি আর ডাকেন নাই। উনি চিন্তা করেন যে প্রতিদিন তো উনি আমার সাথে যাই, আজকে আমি একাই যাই। তো এই চিন্তা করে উনি ওই রাত্রে একাই যাওয়ার চেষ্টা করেন। তো উনি যখন একাই ওই পুকুর পাড়ে যান, পুকুর পাড়ে যেতে যেতে তো উনি যেই সাইড দিয়ে যাচ্ছিলেন ওই জায়গাটাতে ওই সেই ভয়ানক ওই দেও যে চলার যে একটা রাস্তা তৈরি করেছিল, যেখানে মাটির উপর কিছুটা ফেটে গিয়েছিল, তো উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন ঘাটে। উনি যখনই ওই রেখাটি অতিক্রম করবেন ভাব, হঠাৎ ওনার সামনে ভয়ানক কিছুর উপস্থিতি উনি টের পান। উনি দেখেন ঠিক মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে, আস্তে আস্তে উঠে আসছে। উঠতে 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 ওনার সামনে এসে দাঁড়ায়। উনি দেখতে পান ইয়া মোটা একটি শরীর, ভয়ানক কালো কুচকুচে, চাঁদের আলোতে স্পষ্ট উনি দেখতে পাচ্ছিলেন। মাথার চুল কোকড়ানো কোকড়ানো এবং চোখ দুটি ভয়ানক রকমের লাল টকটক করছে, মনে হচ্ছে জ্বলছে, ডিম লাইটের মতো ওইভাবে জ্বলছে। এবং তার সমস্ত শরীর পিচ্ছিল, মনে হচ্ছে পিচ্ছিলকারক কিছু জিনিস দিয়ে তার শরীর পুরো লেপ্টে আছে। তো উনি ওই জিনিসটা দেখেই ভয়ানক জোর এক চিৎকার করে বাড়ির দিকে দৌড় দেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরাও মানে উঠে যান, বলে কি হয়েছে? তখন উনি বলেন ওইখানে আমি এই জিনিসটা দেখেছি। তখন বাড়ির অন্য সদস্যরা পুকুর ঘাটে আসে, স্বাভাবিকভাবেই তারা কোনো কিছুই দেখতে পায় না। তো যাই হোক, তো এই ঘটনা যখন ঘটে তখন এরপর থেকে আন্টি আর ওই রাত্রে ওই পুকুর ঘাটে অজু করতে যেতেন না। মানে কলপাট ছিল, কলেই উনি অজু করতেন না। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি ভয়ানক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ওই আন্টির 3 জন ননদ ছিলেন, মানে তার স্বামীর ছোট বোন 3 জন ননদ ছিলেন। তো এর মধ্যে ওই 3 জন একসাথে পুকুর ঘাটে দুপুরবেলা গোসল করতে যেতেন। তার মধ্যে একটা ব্যাপার ছিল, ওনার যে সবার ছোট ননদ ছিল উনি আবার পানি দেখে ভয় পেতেন। উনি পানি দেখলে মারাত্মক ভয় পেতেন, যার কারণে ওনার কখনো সাঁতার শেখা হয়ে ওঠেনি। এই কারণে অন্য 2 ননদ যখন পুকুরে গোসল করতে নামতেন, আর উনি যেটি করতেন সেটি হচ্ছে ওই মগে করে পানি নিয়ে পুকুর ঘাটে বসে বসে পুকুর থেকে পানি নিয়ে গোসল করতেন। তো উনি কখনো পানিতে নামতেন না, এটা ওনার প্রতিদিনের অভ্যাস ছিল, কারণ যেহেতু উনি সাঁতারও জানতেন না। একদিন কি হয় যে ওনার 3 ননদের বড় 2 ননদ, ওনারা পুকুর ঘাটে নামেন নাই, গোসল করতে আসছেন, কিন্তু উপরে দাঁড়িয়ে গল্প করছেন, নিজেদের মধ্যে কোনো জরুরি কথা বলছেন। এদিকে ছোট জন, তার আবার খুব ক্ষুধা লেগেছিল। সে বারবার বলছে যে বুবু তোমরা তাড়াতাড়ি নামো, গোসল করতে হবে, আমার ক্ষুধা লাগছে। কিন্তু অন্য 2 জন জরুরি কথা বলতেছে, মানে ছোট বোনের কথা ওইভাবে মানে পাত্তা দেননি। 2 জনের নামতে দেরি দেখে উনি পুকুর ঘাটে বসেন। তো ওই দিন ওনার কাছে মনে হয় যে প্রতিদিন তো আমি উপরেই গোসল করি, আজকে একটু নামি পানিতে নেমে মগ দিয়েই গোসল করব, কোনো গভীরে যাব না, জাস্ট খালি হাঁটু বা হাঁটুর সমান পানি বা তারও কম এসে নামবো আর কি, মানে পানিতে নামবো। তো উনি ওইভাবে নামেন, নেমে মগ দিয়ে গোসল করা শুরু করেন। হঠাৎ উনি চিৎকার করে ওঠেন, চিৎকার করে বলেন, এ বুবু
নিচ থেকে কিছু একটা আমাকে টেনে ধরছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা। তখন উপর থেকে ওনার এক বোন দেখেন, তাই তো ও মনে হচ্ছে আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। তখন এক বোন দৌড়িয়ে পানিতে ঝাঁপ দিয়ে তার হাত টেনে ধরেন, আর এক বোন দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অন্য সদস্যদেরকে খবর দেন, কিন্তু ওই সময় তো দুপুরবেলা পুরুষ সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিল, যার কারণে অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতে ছিল না। কিন্তু তাদের চিৎকার চেঁচামেচি আশেপাশের যেই ঘরবাড়ি ছিল সেখানে যারা পুরুষ মানুষ ছিল বা অন্যান্য মহিলা মানুষও ছিল, সবাই দৌড়ে পুকুর ঘাটে চলে আসে। তো পুকুর ঘাটে এসে তারা দেখে আর একটা ভয়াবহ ঘটনা, কারণ ততক্ষণে ওই আন্টির ছোট ননদকে পানির নিচে তলিয়ে নিয়ে গেছে। কিন্তু আর একজন ননদ যিনি তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, ওনার হাতে শুধু ওই ননদের শাড়ির আঁচল। তার মানে হচ্ছে যখন ওই ননদকে পানির নিচে টেনে নিয়ে গেছে, তখন শাড়ির আঁচলটা ওই অন্য ননদ দেখতে পান, যিনি মানে ওই আরেকজন বুবু দেখতে পান, যিনি আর কি তাকে বাঁচানোর চেষ্টা করে। তার হাত থেকে হাত ছুটে যায়, এত জোরে টেনেছিল নিচ থেকে। তো উনি ওই আঁচলটা যখন ধরেছেন, তখন নিচ থেকে ওই আন্টির ওই ছোট ননদ, উনিও বুঝতে পেরেছেন যে উপর থেকে কেউ তার শাড়ির আঁচল টেনে ধরেছে। উনিও ওনার শাড়ির আঁচলটা পানির নিচ থেকেই চেপে ধরেন। তখন অন্য সদস্যরা যখন পানিতে ঝাঁপিয়ে পড়ে যেখান থেকে ওনাকে টেনে নিয়েছে ওই জায়গাতে ঝাঁপিয়ে পড়েন, তখন ওই ভয়ানক কোনো একটা অশরীরী ওই আন্টির ছোট ননদের পা ছেড়ে দেন। সবাই পানির নিচ থেকে তাকে টেনে তোলে। আর অল্প কয়েক সেকেন্ড পর হলেই দম বন্ধ হয়ে উনি মারা যেতেন। শরীরে প্রচুর পানি ঢুকে গিয়েছিল, পেট ফুলে গিয়েছিল। ওনার পেট থেকে পানি বের করা হয়, এবং অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করা যায়, ওনার পায়ের গোড়ালির কাছে, দুই পায়ের গোড়ালির কাছে লাল হয়ে গেছে। মনে হচ্ছে যে শক্ত দুটো হাত দিয়ে চেপে ধরলে, এবং খুব চেপে ধরাটা যদি ভয়ানক রকমের চেপে ধরা হয়, ঠিক যেমন লাল হয়ে যায়, দুই পায়ে তেমন লাল হয়ে আছে। এই ঘটনার পরে ওই আন্টির শ্বশুর, মানে যখন উনি তো তখন বাড়িতে ছিলেন না, তিনি যখন আসার পর বলেন যে এই পুকুরে আর গোসল করা যাবে না। তখন খেজুরের কাঁটা, বড়ই গাছের কাঁটা, আরও বিভিন্ন ডালপালা দিয়ে ওই পুকুরটার মধ্যে ফেলে দেন, যাতে করে আর কেউ গোসল করতে না নামে। এবং গ্রামবাসীর সবাইকে বলে দেন তাদের যত ময়লা আবর্জনা আছে, আগাছা আছে, সব কিছু এনে যেন এই পুকুরে ঢালে, যাতে এই পুকুরটা নষ্ট হয়ে যায়। এবং সত্যি গ্রামবাসীরা এই ঘটনার পরে তাদের যত ময়লা আবর্জনা, আগাছা, ডালপালা যা ছিল সব এনে ওই পুকুরে ঢেলেছে। আস্তে আস্তে ওই পুকুরটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওইখানে কোনো পুকুর নেই। কিন্তু এই ভয়ানক ঘটনা ওই 18 খাদা গ্রামের অনেকেই জানেন। এই কাহিনীটি ইরফানের চাচার সাথে ঘটে যাওয়া আজ থেকে 40 বছর আগে। তো ইরফানের চাচার সাথে যখন এই ঘটনাটি ঘটে, তখন সে কেবল এসএসসি পাশ করে ফার্স্ট ইয়ারে পড়ে, মানে কলেজের ফার্স্ট ইয়ারে সে ভর্তি হয়েছে, আজ থেকে অনেক বছর আগে। আর তার দাদা, ইরফানের দাদা, তখন দাদারা থাকতো একটা কলোনিতে, এবং সেই কলোনিতে যখন ছিল সেখান থেকেই ইরফানের বাবার বিয়ে হয়ে যায় এবং তিনি আলাদা হয়ে যান। তো তার দাদার ফ্যামিলিতে ছিল ইরফানের দাদা দাদি, তার চাচা এবং তার এক ফুপু। এবং কোনো একটা কারণে পরবর্তীতে তাদেরকে কলোনি থেকে মুভ করতে হয়, যদিও সরকারি কলোনি ছিল এবং ইরফানের দাদা ছিল সরকারি কর্মকর্তা। তাকে মুভ করতে হয় কারণ সেই কলোনির কোনো রিনোভেশন বা কোনো কারণে। তো তাকে বাসা দেয়া হয়। সেই বাসাটা দেয়া হয় এমন একটা জায়গায়, ঢাকারই এমন একটা অঞ্চলে, তাদের সেই কলোনির থেকে খুব বেশি দূরে না। সেখানে সরকারি কর্মকর্তাদের জন্য একটা ফ্যাসিলিটি ছিল। সেই ফ্যাসিলিটিসে আলাদা আলাদা বাসা ছিল। এটা ঠিক কলোনির মতো না, টাউন হোমের মতো, মানে মেইন রাস্তার পাশে বাসা, এবং বাসায় ঢুকলে রুম ছিল, সুন্দর রুম ছিল, এবং সেই রুমগুলোর পরে সেই বাসায় একটা উঠোন ছিল, বেশ বড় উঠোন, এবং উঠোনের পাশেই তাদের কিচেন, তাদের বাথরুম, হ্যাঁ সবকিছু। এবং উঠোনটা বেশ বড়, এবং শেষে বাউন্ডারি ওয়াল, এবং বাসার পেছন দিয়েও নাকি বের হওয়ার একটা দরজা ছিল। আর মজার ব্যাপার হচ্ছে সেই বাসার মাঝখানে একটা বেল গাছ ছিল। এইটা খুব মানে একটু ডিফারেন্ট জিনিস, যে বেল গাছ সচরাচর হয় না। এবং ইরফানের সেই দাদাদের নতুন বাসাতে আশেপাশের বাসাগুলোতেও বেল গাছ ছিল না কারো। কোনো বাসায় হয়তো ওই উঠোনটার মধ্যে অনেকে চাষ করেছে, কেউ পেঁপে গাছ লাগিয়েছে, কোনো বাসায় আম গাছও ছিল,
কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে সেখানে ইরফানের দাদা বাড়িতে ছিল একটা বেল গাছ, এবং এই বেল গাছটা সেখানে হয়েছিল। তারা যখন সেই বাসাটাতে ওঠে তখন সেই বাসাটা অব্যবহৃত, মানে বেশ অনেকদিন। এটা নাকি যুদ্ধকালীন পরবর্তী সময় থেকে বন্ধ ছিল। কিছুদিন এখানে মানে মানুষজন থেকে ছিল যারা দখলদার মানুষ, তাদেরকে পরবর্তীতে সরকার উৎখাত করে সেটাকে লক করে দেয় বাসা। তো যাই হোক, এরকম একটা বাসায় ইরফানের দাদারা ওঠে, এবং তারা যখন বাসায় ওঠে তখন বাসাটা কেবল খুলে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি একটা অ্যাভারেজ লেভেলে করে তাদেরকে সেই বাসাটা হ্যান্ড ওভার করা হয়। তো সেই বাসায় এর দাদা দাদি, তার ছোট চাচা এবং তার ফুপু তারা ওঠে সেই বাসায়, এবং সেই বাসায় কনসিস্ট অফ 3টা রুম ছিল এবং বিশাল উঠান, এবং সেই উঠোনের পাশেই কিচেন, বাথরুম, এবং মাঝখানে সেই বেল গাছ। পানির জন্য একটা হাউস ছিল বড়। তো এরকম একটা বাসা তখন যারা ফার্স্টে ওঠে তার দাদারা, তাদের কাছে নতুন উঠে মানে একটু ডিফারেন্ট লাগে, কারণ তারা কলোনিতে থাকতো, কলোনিটা ছিল ডিফারেন্ট, অনেক মানুষজনের সাথে পরিচয়। এখানেও বাসা আছে, পাশে পাশে একটু দূরত্বে বাসা, সেরকম পরিবেশ না, একটা আলাদা ইন্ডিভিজুয়াল হাউস। তো সেই বাসাটা মোটামুটি তারা গোছগাছ করে, গোছায়, পরিষ্কার করে আরো সুন্দর করে, এবং দেখে যে যদিও তাদের বাসা যখন হ্যান্ড ওভার করা হয়েছে তখন কিছুটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, ভালো মতোই পরিষ্কার করেছে, বাট তাদের আরো পরিষ্কার করতে হয়, সুন্দর করে পরিচ্ছন্ন করে তারা থাকা শুরু করে। তো ইরফানের দাদা দাদি, চাচা এবং ফুপু সবাই যেটা ফিল করে যে সেই বাসাটা নাকি বেশ বদ্ধ, এবং মানে বেশ বদ্ধ বলতে যেটা এত খোলামেলা বাসা, কিন্তু বাসার ভেতরে একটা ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্ট বিরাজ করে সবসময়, মনে হয় থুম মেরে আছে বাসার পরিবেশটা, কেমন জানি মানে মনে হয় যে সময় ওখানে থেমে গেছে, কেমন যেন একটা অস্বস্তি ফিল হয় বাসায়। তো ইরফানের দাদা, এটা বলে রাখি, ইরফানও এটা মেনশন করেছে, তার দাদা কিন্তু খুব একটা ধার্মিক মানুষ ছিলেন না, মানে ধর্ম কর্ম চর্চার মধ্যে যেটা ছিল সেটা তার দাদা ছিলেন না, মানে ওই তাদের মধ্যে এই কালচারটা খুব একটা ছিল না। তো সুতরাং তারা কিন্তু ওই বাসায় উঠে, যে অনেকে আছে বাসা শুদ্ধি করে, দোয়া মাহফিল করে, অনেকে মিলাদ দিয়ে উঠে, সেরকম কিছু তারা করেননি। যাই হোক, বাসাটা থুম মেরে থাকে, মনে হয় সময় আটকে গেছে। তো এই ঘটনার সময়, মানে এই ঘটনা যখন এই বাসায় যখন তারা ওঠে তখন ইরফান খুব ছোট, ইরফানের বয়স 5-6 বছর। তো কিছু কিছু স্মৃতি সে মনে করতে পারে সেই সময়কার। তো ইরফান যখন নাকি দাদা বাড়িতে তখন গিয়েছিল বেড়াতে তার বাবার সাথে, তখন ইরফানের কাছে খুব অস্বস্তি লেগেছিল। এটা ইরফানের বলা, ছোটবেলায় সে ওই বাসায় তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করেছিল, মানে সে কেমন জানি তার কাছে লাগছিল। কিন্তু ওই বাসার টোটাল এনভায়রনমেন্টের বর্ণনা সে শুনেছে তার এই যে চাচার কাছে এবং ফুপুর কাছে, যে তাদের কাছে কেমন লাগতো, বেশ বদ্ধ লাগতো, এবং মনে হচ্ছে যে সময় পার হতে চাইতো না, কেমন জানি মনে হতো যে বাসার মূল কম্পাউন্ড থেকে দরজা খুললে মনে হতো যে সেই যে তাদের কিচেন বা বাথরুমের কাছে মনে হতো যে কোনো মানুষ চলাফেরা করছে, অথচ বাসায় কিন্তু কেউ নেই, পেছনের দরজাও লক করা। তো যাই হোক, প্রথম যেদিন তার চাচার সমস্যাটা শুরু হয়, তার চাচা যেটা করতো, ইয়াং মানুষ, সে তার বন্ধুদের সাথে দেখা করতে যেত, আবার মানে তাদের যেই এলাকায় থাকতো সেখান থেকে আবার চলে আসতো এখানে। তো সে সন্ধ্যার পরে ব্যাক করে দেখছে যে তার বাবা মা এবং তার বোন বেড়াতে গেছে। তো তার কাছে একটা চাবি ছিল বাসায় ঢোকার, তালার চাবি। তো সে সেটা খুলে বাসায় ঢোকে। তো ঢুকে ইরফানের চাচার কাছে প্রথমেই জানি কেমন লাগা শুরু করে। সে মানে বাসার মধ্যে ঢুকেই তার কাছে মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে, কেউ চলাফেরা করে, বাসার মধ্যে মনে হচ্ছে কেউ চলাফেরা করছে পাশের রুমে, কিন্তু বাসা কিন্তু একদম নিরবধিস্থল। তো ইরফানের চাচার কাছে অস্বস্তি লাগার কারণে সে বাসায় ঢুকে ফার্স্টে দরজাটা বন্ধ করে সে হেঁটে হেঁটে আস্তে করে তাদের যে ছোট বারান্দা আছে বারান্দায় আসে। বারান্দায় এসে তাকায়, তার মনে হচ্ছে যে পাশের রুমে কেউ আছে। তো সে হেঁটে আস্তে করে সেখানে ঢুকে যায়। পাশের রুমে যেও দেখে কেউ নেই, রুম খা খা করছে এবং বাতি নিভানো রাতের বেলা। দূরে তখন নিয়ন লাইট জ্বলতো, সে নিয়নের আলো হালকা সে জানলার ফাঁক দিয়ে আসছে। বাসাটা মনে হচ্ছে যে এখানে কেউ ছিল, এখন নেই। এরকম একটা উইয়ার্ড ফিল হওয়ার পরে সে একটু অস্বস্তি ফিল করে সেখান থেকে বেরিয়ে আসে। তো তখন তার মনে হয় যে তাদের রান্নাঘরের মধ্যে কেউ আছে। তো ইরফানের চাচা কিন্তু বেশ একটু সাহসী মানুষ ছিল, সাহসী ইয়াং ছেলে, মানে সে এতটা কেয়ার করে না। সে হেঁটে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে সে দেখে যে চুলা চলছে রান্নাঘরে। খুবই আশ্চর্য একটা মানে ব্যাপার যে
রান্নাঘরে চুলা জ্বলছে, রান্নাঘরে কেউ নেই, এবং জ্বলছে, দাউ দাউ করে চলছে চুলা, ফুল ভলিউমে চুলা জ্বলছে। ইরফানের চাচা রান্নাঘরে গিয়েই সে হিটটা পায়, বেশ একটা হিট, উত্তাপ রান্নাঘরের ভেতর চুলা যে জ্বলছে, সে তাড়াতাড়ি চুলাটা নিভিয়ে দেয়। নিভিয়ে দিয়ে তার মনে হয় যে কেউ হাঁটা চলা করে বাইরে। তো তার চাচা বেরিয়ে আসে, এসে কাউকে দেখে না। তো সে দাঁড়িয়ে উঠানের এক পাশ থেকে বেলগাছের দিকে তাকায়, দেখে হালকা ঝিরিঝিরি বাতাস বইছে, বেলগাছে পাতা নড়ছে আস্তে আস্তে, এবং সে কিছু পাতা ঝরে ঝরে পড়ছে, এবং তাদের বাসাটার মধ্যে সে যে রুমে লাইট জ্বালাইছিল ঢুকে, সেই রুমে লাইটটা জ্বালানো, কেমন জানি তার কাছে লাগে। তো সে আর কিছু না বলে সে উঠে যায়, তার মতো এটা সেটা করতে থাকে। তো এর মাঝে সময় যায়, সময় যেতে যেতে রাত 8টা 9টা 10টা বাজে। তো এই সময় কিন্তু তার চলে আসার কথা তার বাবা মার সবার। তো সে তখন চিন্তা করে যে এরা আসতেছে না, কি ব্যাপার। তো সে তাদের যেই তার যে চাচার বাসায় গেছিল তার বাবা, তো সেই বাসার নাম্বার জানতো, ফোন নাম্বার, কিন্তু ওদের বাসায় ফোন নাই, ইরফানদের বাসায় ফোন নাই। তো ইরফান চিন্তা করে যে আমি এখন কি করব। তো তাদের পরিচয় ছিল যে তাদের 2টা বাসা পরে একজনের ল্যান্ড টেলিফোন লাইন ছিল, যেটাকে সে সময় টিএনটি ফোন বলতো সবাই। তো সেই টিএনটি ফোন লাইন ছিল। তো সে বাসার তালা মেরে আবার হেঁটে সেই 2টা বাসা পরে যে নক করে। তো নক করলে তাদের সাথে টুকিটাকি পরিচয় ছিল সেই বাসার মানুষের। সে বলে যে আঙ্কেল, আমি তো আসছি আপনাদের ওইখান থেকে, তো একটা ফোন করা দরকার, আব্বু আম্মু বাইরে গেছে, এখনো আসে না, রাত 10টা বাজে। তারা বলছে অবশ্যই আসো। এসে তাকে ফোন করার ব্যবস্থা করে দেয়। তো তার চাচা ইরফান তার চাচার বাসায় ফোন করে। তো চাচার বাসায় ফোন করে কথা বলার পর তার চাচা বলে যে তাদের বাসায় একটু সমস্যা হচ্ছে জমি জমা সংক্রান্ত সমস্যা, এবং তার বাবাকে আরো থাকতে হবে। সবচেয়ে ভালো হয় যে তার চাচা বাবা ওখানে থেকে গেলে। তো ইরফানের চাচা বলে ঠিক আছে। তো তার বাবাকে ফোনে দেয়। তার বাবা বলে, বাবা আমি আজকে থেকেই যাচ্ছি, তো তুমি আজকে থাকো এখানে একলা, পারলে কোনো অসুবিধা নেই। তো বলে যে খাবার দাবার টুকিটাকি যা আছে ফ্রিজে খেয়ে নাও, এভাবে করে থেকে যাও তুমি। তো ইরফানের চাচা সে বাবার সাথে কথা বলে মোটামুটি একটু ঠিক হয়, কিন্তু তার কাছে একটু অস্বস্তি লাগে যে এই বাসাটা একা থাকতে হবে। সে সেই আঙ্কেলকে বিদায় দিয়ে, তার আঙ্কেল বলে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও, খাবার দাবার আছে কিনা। বলে যে না ঠিক আছে আঙ্কেল, আপনার থ্যাংক ইউ, ফোন করতে দিয়েছেন, এটাই অনেক কিছু, আমাদের বাসায় এখন তো ফোন নাই। তাই বলে সে চলে আসে। তো বাসায় এসে সে রাতে ঢোকে। এইবার বাসায় ঢুকে তার কাছে কিন্তু গা ছমছম করতে থাকে বেশ, কারণ সে এইবার বাসায় ঢুকে তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করে। যে একটু আগে কিন্তু সে এই ধরনের কিছু জিনিস দেখছে, চুলা জ্বালানো দেখছে, তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করে, এবং সে তখন একটু ভয় পাওয়া শুরু করে, ভৌতিক ভয়। কারণ সে জানে যে তাকে রাতে বেরোতে হলে সেই বাসাগুলোতে কিন্তু তখন অ্যাটাচ বাথরুম ছিল না, যেটা ছিল সে যে রুমে ঘুমাতো সেই রুম থেকে বের হয়ে তাকে বারান্দায় বেরোতে হবে, হেঁটে অনেক দূর যেতে হবে, ঠিক বেলগাছের পাশেই হচ্ছে সেই বাথরুমটা। তো এগুলো তার কাছে একটু অস্বস্তি লাগা শুরু করে। তো যাই হোক, সে তার মতো কার্যক্রম সেরে রাতের বেলা আস্তে করে এসে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে সে বসে থাকে। বই পড়া, তার সময় বই ছিল, গল্পের বই, সেগুলো পড়তে থাকে। পড়তে পড়তে এক সময় তার বেশ ঘুম চলে আসে, চোখ লেগে আসে। তো সে তখন চিন্তা করে যে আমি ঘুমায় যাই। তো একবার চিন্তা করছিল যে বাতি জ্বালায় রেখে ঘুমাবে, পরে চিন্তা করলো যে না, বাতি জ্বালায় রেখে ঘুমাইলে হয়তো চোখে লাগবে, বেশ চোখে লাগতেছে। তো সে কি করে, বাতিটা নিভাই দেয়। নিভাই দেওয়ার পর ঘরের মধ্যে টপ করে একটা অন্ধকার, বাতি নিভাই দিয়েছে, সারা ঘরটা অন্ধকার হয়ে গেছে, হালকা চোখে শুয়ে আসতে টাইম লাগে। তো সে শুয়ে আছে, ইরফানের চাচা শুয়ে আছে। তো এক সময় ঘুমানোর চেষ্টা করে, চোখ বন্ধ করে যখন ঘুমের চেষ্টা করতেছে তখন দেখে তার ঘুমটা চলে গেছে। কোনো একটা কারণে তার স্নায়বিক একটা চাপ পড়তেছে, বা তার একটা কেমন মেন্টাল চাপ পড়া শুরু হয়েছে, এবং সেই চাপে সে খেয়াল করে তার মনে হচ্ছে যে ঘরের মধ্যে অন্ধকার যেন কাটতেছেই না। যেই অন্ধকারটা ঘরের মধ্যে ঘনে আসছে সেটা কিন্তু চোখে একসময় শুয়ে আসে, সেটা হচ্ছে না। তার মনে হচ্ছে যে অন্ধকারটা অনেক বেশি এখানে। তো অনেকক্ষণ চুপ করে থাকার পরে সে তো পায় যে তার রুমের যে গেটটা বারান্দার থেকে, সেটার মধ্যে কেউ টক 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 করে নক করতেছে, দরজার মধ্যে টক 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 করে নক করতেছে। তো সে শব্দ পায়, যে শব্দটা মনে হচ্ছে যে কোনো মানুষ যদি একটু গ্যাপ দিয়ে দিয়ে নক করে, সে তখন বলে ওটাই কে কে। তো যখন কে কে বলতেছে ওই পাশ থেকে কোনো উত্তর নাই, পুরো চুপ। তো সে আবার অনেকক্ষণ চুপ করে থাকে, আবার সে নকের শব্দ শুনে। তো নকের শব্দ যখন শুনে তার শরীরের সব রোম কিন্তু দাঁড়ায় যায় ঘাড়ে। সে মনে করে কে নক করতেছে, বাসা তো বন্ধ। সে জানে যে তাদের যে পেছনের দিকে যে দরজা, বাসার পেছনে বেরোনোর মতো, সেটার বাউন্ডারি ওয়াল অনেক উঁচু, প্রায় 10 ফিটের মতো উঁচু, এবং সেখানকার দরজা কিন্তু তালা মেরে দেয়া।
তো কেউ ওইখান দিয়ে টপকায় উঠবে, এখানে তার মাথার মধ্যে একটু লৌকিক চিন্তাও আসতেছে। তো অনেক চিন্তা করে সে আস্তে আস্তে হেঁটে, তাদের একটা ছোট সোফার পাশে জানালা ছিল, সে জানালার কাছে যায়। জানালার কাছে যে সেখানকার পর্দা সরায় আস্তে করে সে উকি দেয় ফাঁক দিয়ে, জানালার সামান্য ফাঁক ছিল। আর বাইরে উঠানে আকাশের আলো আছে, হালকা চাঁদের আলো, সেটাতে সে মানে দেখতে পাওয়ার কথা। সে তার চোখে একটু অন্ধকার শুয়ে আসে সেখানে। তো সেখানে সে দেখতে পায় যে উঠান খালি, কেউ নাই। মানে উঠানের মধ্যে নর্মাল চাঁদের আলো পড়ছে, গাছের যে পাতাগুলা হালকা হালকা নড়তেছে ছায়াটা চাঁদের আলোতে, কিন্তু কেউ নাই সামনে। তো সে একটু ভয় পেয়ে যায়। সে চিন্তা করে কে নক করতেছে এবং কোনো শব্দ করে না কেন। তো সে যখন নাকি সেই জানালার কাছ থেকে একটু দূরে আসছে, ওই সময় নকটা কড়াত করে আরো জোরে হয়। মানে মনে হয় যে দরজাটাকে কড়াত করে নক করছে জোরে। তো সে থতমতকে আবার বলে কে কে। তখন সে একটা নারী কণ্ঠে কথা শুনে, আমি আমি যে বলে, খুব চাপা নারী কণ্ঠে। সে আবার বলে কে, আপনি কে। সেখান থেকে আর কোনো কথা আসে না। অনেকক্ষণ পর সে খুব ভয় পায়। ভয় পেয়ে সে মনে মনে কিছু দোয়া পড়তে পড়তে যে বিছানায় শুয়ে থাকে। তো বিছানায় শুয়ে থাকে, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে কি দেখলো, কে কথা বললো, আমি নারী কণ্ঠে। তো যখন তার চোখটা একটু লেগে আসছে এরকম চিন্তা করতে করতে, এই সময় তার ফিল হয় যে তার রুমের মধ্যে কেউ হাঁটতেছে এবং তার মনে হয় যে তার রুমের যে তার বিছানার কাছাকাছি কেউ আছে। তো সে ফট করে চোখ মেলে সে চমকা উঠে তার মনে হয় তার থেকে হাত দুয়েক দূরে কেউ একজন ছায়ামূর্তি দাঁড়ায় আছে। অবয়ব বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে একটা মানুষের শেপ, অন্ধকারের মধ্যে আরো অন্ধকার দাঁড়ায় আছে সেখানে। তো তার সাথে তার চাচার সাথে কিছু কথা হয়। তার চাচা কথা বলে উঠে, আপনি কে। তখন নাকি অন্ধকার ছায়াটা কথা বলে তার সাথে, এবং এমন একটা গলায় কথা বলে, মানে যেই কথাটা মানুষ হঠাৎ করে মানে নেয়ার মতো না, কণ্ঠস্বরটা এইরকম। এবং মানে বেশ মানে কেমন জানি ভরাট এবং কেমন কণ্ঠ, একটা নারী কণ্ঠ। এবং সে তার সবসময় রোম দাঁড়িয়ে যায় এবং সে কিন্তু আসলে সেই মুহূর্তে পজেসড হয়ে যায়। এবং এই যে তার সাথে কিছু কথা হয়, এই স্মৃতিটুকু তার মনে আছে, আর কিছু তার মনে নাই। তো যাই হোক, এই কথাটা কেন আসলো এটা পরবর্তীতে আমি বলতেছি। তো ইরফানের চাচা কিন্তু পজেসড হলো সেই দিন, ঠিক আছে। আর তারপর থেকে তার আচরণ চাল চলন অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জড। মানে সে মানুষ হিসাবে বেশ করিতকর্মা ছিল, স্টুডেন্ট হিসাবে ভালো ছিল, এগুলা কিছুই নাই। এবং সে ওই রুমটাতে থাকে এবং পরবর্তীতে তার ফ্যামিলি যখন আসছে, তার বাবা মা ইরফানের দাদা কিছুটা ছেলেকে দেখে যে ছেলেটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে উদ্ভট টাইপের। এবং আস্তে আস্তে তার দাদি খেয়াল করে, দাদির চোখে ফার্স্ট পড়ে যে ইরফানের চাচা রাতের বেলা তার রুম থেকে বের হয় গভীর রাতে, কারণ তিনি একদিন বুঝতে পারছে যে রুম থেকে কেউ বের হয়েছে। এবং ইরফানের চাচা হেঁটে 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 সেই বেল গাছের গায়ে। তো উনি প্রথম দিন ভাবছে বাথরুমে গেছে। তো অনেকক্ষণ তিনি বলে যে ছেলে বাথরুমে গেছে, এতক্ষণ কি ব্যাপার, রাতে বেলা বাতিও জ্বালায়নি বারান্দায়। এবং অনেকদিন তিনি খেয়াল করলো, তিনি ওই দিনই খেয়াল করলো যে ছেলে ফেরে না। অনেকক্ষণ পর তিনি শব্দ পাইছেন ফেরার। তো এরকম তিনি খেয়াল করা শুরু করলেন ছেলেকে। এবং তিনি মাঝে মাঝে খেয়াল করলেন তার 3টার দিকে, রাত 3টার দিকে তার ছেলে এরকম বের হয়ে সেখানে যায় এবং ফজরের আগ পর্যন্ত সেই জায়গায়, সেই ফজরের আগ পর্যন্ত সেই বেলতলার কাছ থেকে আসে। এবং তিনি একদিন মোটামুটি বারান্দার কোণায় বসে তাকিয়ে দেখতেছেন যে তার ছেলে হেঁটে গেল যে কোণার মধ্যে দাঁড়ায় কিছু একটা, কারোর সাথে মনে হচ্ছে একজন মানুষের সাথে কথা বলতেছে, কিন্তু কার সাথে বলতেছে মানে তিনি বুঝতে পারছেন না। কিন্তু তিনি বেশ অবাক হলেন এবং কনসার্ন হলেন। তিনি হেঁটে নিজের রুম থেকে বেরিয়ে বারান্দার কর্নারে আসলেন। এসে দেখলেন ছেলে মনে হচ্ছে একটা অদৃশ্য জায়গায় কারোর সাথে কথা বলতেছে, হাত নেড়ে নেড়ে। তো তিনি তার ছেলের নাম ধরে ডাক দিলেন। ছেলের নাম ধরে যখন ডাক দিছে তখন ছেলে চমকায় উঠলো, চমকায় উঠে পিছন ফিরে সে ধপাস করে মাটিতে পড়ে গেল। তো তিনি তখন হাই হাই করে চিৎকার করে উঠলেন। ওনার ইরফানের দাদা তার স্ত্রীর চিৎকার শুনে বের হয়ে আসলো। এসে তারা দুইজনই বারান্দার বাতি জ্বালালো, যে তার ছেলেকে আনলো। তার ছেলে দেখলো যে পড়ে আছে এবং অনেক কষ্টে তাকে টেনে আনে তারা বাসায়, রুমে এনে তাকে পানির ছিটা দেয়। তার মনে হলো যে ছেলের দাঁত কপাটি লেগে গেছে, সেটা খোলার চেষ্টা করে চামচ দিয়ে। এবং তার ছেলেকে তারা সারা রাত মোটামুটি, দিন তো ফজরের টাইম হয়ে গেছে একটু পরেই, তো মোটামুটি তারা পাহারা দিয়ে রাখে।
দিন পর্যন্ত তারা ছেলের সাথে আর এই নিয়ে কথা বলেনি। ছেলে পরে ঘুমায় গেছে। তো ইরফানের আহ, দাদা খুব কনসার্ন হয়ে যান যে এখন কি করা লাগবে। তো তিনি তার ইরফানের এক মামার সাথে কথা বলেন এবং তিনি তাকে পরামর্শ দেন যে আপনি একজন ভালো মৌলানার সাথে বা হুজুরের সাথে কথা বলেন। তো তারা অনেক খোঁজ খবর করে পুরান ঢাকার কাছে একজন আলিম ছিলেন, একজন বেশ একজন বুজুর্গ, তার সাথে দেখা করেন যে এবং এর মধ্যে কিন্তু ইরফানের চাচা ঘুমাচ্ছে এবং সে সারা দিন ঘুমায়, বিকালবেলা উঠে সবকিছু স্বাভাবিক। তার মা জিজ্ঞেস করে যে কি অবস্থা, তুই রাত্রেবেলা পড়ে গেলি? বলে কোথায় পড়ে গেলাম? সে বলে যে আমি কিছুই মনে নেই, কিসে পড়ে গেলাম, এবং মনে হলো সে কিছু একটা গোপন করতেছে। তো যাই হোক, ইরফানের দাদা গিয়ে সেখানে সেই বুজুর্গের সাথে কথা বলেন, বলে তাকে কনভিন্স করেন যে আপনি আসরের পর আমাদের বাসায় একটু আসেন, আমার ছেলের এরকম এরকম অবস্থা। তো কথা বলে তিনি আসরের পর সেই বুজুর্গকে নিয়ে তাদের বাসায় আসলেন। এসে সেই বুজুর্গ যখন তাদের বাসায় আসবেন, বাসায় এসে বাসার দরজায় তিনি পা দিবেন, তিনি নাকি ফিল করছেন যে তার পা কেউ মোচড়ায় দেয় আর কি, এরকম মানে তার পা ধরে কেউ মানে তাকে বাধা দিচ্ছে। তো তিনি তখন তাড়াতাড়ি আবার দোয়া পড়ে নিজেকে করে আবার তখন বাসায় ঢুকলেন এবং ঢুকেই তিনি ইরফানের দাদার দিকে তাকালেন। ইরফানের দাদার দিকে তাকায় বললেন যে এই বাসা ঠিক না, এখানে সমস্যা আছে, বড় সমস্যা আছে। বলেই তিনি গেলেন, আপনার ছেলে কই? তো ছেলেকে ডাকলেন। তো ছেলে তাকে দেখেই মনে হলো যে বেশ অপছন্দ করতেছে, মানে মুখ টুক কালো করে ফেলছে। তো বলছে যে তুমি এদিকে আসো। তো তার ছেলে আসলো। তো সেই হুজুর তার মাথায় হাত দিয়ে তার দিকে তাকালো, তাকায় চোখের দিকে তাকালো, তাকায় তিনি কিছু সিমটম দেখলেন, কিছু দোয়া পড়লেন, দোয়া পড়ে সিমটম দেখলেন, দিয়ে বললেন যে তুমি বসো। বসতে দিলেন আর বললো যে আপনার সাথে একটু আলাদা কথা বলবো। ইরফানের দাদাকে বললো আপনার সাথে আলাদা কথা বলবো, বলে তাকে নিয়ে গেলেন। তাকে নিয়ে যেয়ে বললেন যে আপনার ছেলের উপরে এখানে আসর হয়েছে, কোনো একটা খারাপ জিন আসর করছে। তো যাই হোক, সেটা আমি আরো পরে দেখতেছি। এখন আপনাদের পুরো বাড়িতেই কিন্তু আসলে নিরাপত্তা দরকার। আপনার আর সন্তান আছে? বললো যে হ্যাঁ আমার মেয়ে আছে, আমার আর বড় ছেলে এখানে থাকে না। হুজুর বললেন যে আপনার মেয়েকে এখন থেকে আপনাদের সাথে রাখবেন, আলাদা রুমে রাখা যাবে না। আর তিনি বললো যে আমি দোয়া পড়ে দিব, আপনার মেয়েকেও সেই পড়া পানি খাওয়াবেন, এবং আপনার ছেলে যেহেতু পজেসড, আমি যখন নাকি কোনো কিছু করার চেষ্টা করব সে কিন্তু আপনার অন্য সন্তানকে ক্ষতি করতে পারে। সুতরাং আপনার মেয়ে অবশ্যই যেন আপনাদের সাথে থাকে, আর তাকে এই পড়া পানি খাওয়াতে হবে। আর আপনাদের বাসায় চর্চা কেমন আছে ধর্মের, মানে আপনারা নামাজ কালাম পড়েন? তো তখন ইরফানের দাদা বলল যে আসলে আমরা তো এরকম প্র্যাকটিস করি না। বলেন যে না, আপনাকে অবশ্যই এটা করতে হবে, আর আপনার বাসা আমি আজকেই বন্ধ করে দিয়ে যাব, আর আপনার ছেলের সাথে আমার কথা বলতে হবে। তো ইরফানের দাদা বলে হ্যাঁ অবশ্যই, বলেন আপনি আপনার ছেলের সাথে কথা। তো উনি বললেন যে আমি আজকে মাগরিবের নামাজ আপনাদের বাসা আদায় করবো এবং তারপরে আমি দেখি কথা বলছি আপনার ছেলের সাথে। তো যাই হোক, ওই দিন সেই হুজুর সেই ইরফানের চাচাকে নিয়ে বসলেন সন্ধ্যার পরে, নামাজের পরে, এবং তিনি কথা বলা শুরু করলেন। এবং কথা বলতে বলতে বললেন যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি পজেসড, এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে বা মজার ব্যাপার হচ্ছে তুমি সেটা জানো যে তুমি পজেসড, এবং তুমি জিনিসটা চেপে যাচ্ছ এবং তুমি জিনিসটাকে বেশ আড়াল করে রাখতে চাইছো সবার কাছে, কারণটা কি? তো ইরফানের চাচা নাকি চুপ করে আছে, কোনো কথা বলে না। তো তিনি হুজুর যিনি ছিলেন তিনি বললেন যে মানে তার ইরফানের দাদাকে শুধু বসতে বললেন আর সবাইকে চলে যেতে বললেন। বলে বলো, তুমি তোমার বাবার সামনে বলো, আর যদি তোমার মনে হয় যে তোমার বাবার সামনে বলতে অসুবিধা তুমি আমাকে বলতে পারো। তো ইরফানের চাচা নাকি তারপরও চুপ করে আছে, কথা বলে না। তো তারপর হুজুর বলে যে তোমাকে বলতে হবে বাবা, তুমি তো আসলে একটা ব্যাপার নিয়ে চেপে যাচ্ছ এবং এটা কিন্তু ক্ষতিকর, তুমি কিন্তু পজেসড, তোমার উপর আসর আসছে এবং সেটা কিন্তু কোনো মানুষ না, তুমি সত্যি কথা বলা শুরু করো। তো তখন নাকি ইরফানের চাচা আস্তে আস্তে বললেন যে আমার কাছে এরকম এখানে এই বাসাতেই একটা মেয়ে থাকে, সে আসে, সে এসে আমার সাথে কথা বলে, দেখা করে, এবং আমার সাথে তার সখ্যতা আছে, আমাদের মধ্যে প্রেম আছে। এটা শুনে নাকি তখন হুজুর বলে যে আসলে তোমার কাছে যে আসে সে তো বাবা কোনো মানুষ না, সে তো এখানে থাকে না, তুমি জানো না সে মানুষ না। তো ইরফানের চাচা চুপ করে আছে, চুপ করে থেকে বলে যে হ্যাঁ জানি। তো তুমি জানার পরও কেন, তুমি একটা ছেলে, তুমি তো শহরেরই ছেলে, তোমার কি মনে একটা আশ্চর্য লাগে নাই, ভয় লাগে নাই? তখন ইরফানের চাচা বলে যে না আসলে আমার ভয় লাগে নাই, কারণ সে তো আমার কাছে ভয় দেখানোর মতো কিছু বলে নাই,
সে আমাকে শুধু বলছে সে মানুষ না। তখন বলে যে তোমার কি এটা ভয় লাগে নাই যে সে মানুষ না শুনে? বলে না, কারণ তাকে তো আমি সশরীরে দেখি এবং সে খুব সুন্দর এবং সে খুব সুন্দর করে কথা বলে এবং সে তার সবকিছু আমাকে বলছে। কি বলছে? বলছে যে আসলে মানে তার সে অন্য একটা কাইন্ড, সে মানুষ না এবং তার এরকম বয়স অনেক এবং তাদের বয়সটা আসলে বাড়লেই তারা যৌবন প্রাপ্ত হয় বা তারা তাদের বয়স বাড়লে মানে একটা সার্টেন অনেক সময় পর মানুষ যেরকম এজিং হয় সেরকম না, কিন্তু সে মানে তাদের হিসাবে আমার এই যে। তখন হুজুর বলে যে আমি তোমাকে বুঝাই, তোমাকে আমি বুঝাই, তাহলে তুমি বুঝবা, তুমি জিনিসটা বুঝবা যে আসলে তুমি স্বাভাবিক নিয়মে চিন্তা করো, ধরো তার এইজ অনেক, সাপোজ তার এইজ অনেক, সে কেবল তোমার মতো ইয়াং হয়েছে, তার বয়সে সে ইয়াং হয়েছে, ধরো তার বয়স 500 বছর বা 700 বছর, তো তার মানে তার আরো সময় ক্রস করতে গেলে কিন্তু তার আরো অনেক শত বছর লাগবে। তো যেটা হবে, তুমি কি বাঁচবা ততদিন? তুমি মানুষ, তোমার আয়ু কতটুকু? তো তখন সে চুপ করে থাকে। তখন বলে যে দেখো, তুমি হয়তো এটাকে ফ্যান্টাসি মনে করতেছো বা তুমি হয়তো মনে করতেছো যে জিনিসটা পসিবল, আসলে জিনিসটা পসিবল না। আর আরেকটা ব্যাপার, তোমার ডিমেনশন তার ডিমেনশন এক না, তোমরা আলাদা। এবং হুজুর তখন অনেক কিছু বুঝান, সেই ইরফানের চাচাকে অনেক কিছু বুঝান যে তুমি মানুষ, তোমার ডিমেনশন একরকম, তার ডিমেনশন আরেক রকম। আর সবচেয়ে বড় যে জিনিসটা তুমি জানবা সেটা হচ্ছে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তো ইরফানের চাচা রাগ করে উঠছে তখন, শয়তান কিভাবে শত্রু হয়, সে শয়তান কিভাবে? এটা বলা সাথে সাথে নাকি ঠাস করে ওই রুমের একটা লাইট জ্বলছিল, একটা ফিলামেন্ট লাইট, সেটা ঠাস করে ফেটে যায়, পুরো রুম অন্ধকার হয়ে যায়। তখন হুজুর সাথে সাথে জোরে জোরে দোয়া পড়া শুরু করে এবং ইরফানের দাদা ভয়ের সাথে সাথে গুটিয়ে যায়। আর লাইট ভাঙার কারণে এত জোরে শব্দ হয়েছে যে ওই রুমে ইরফানের দাদি আর ফুপু দুইজন ভয়ে চিৎকার করে ওঠে। তখন হুজুর বলেন ইরফানের দাদাকে যে আপনি যান, আপনি সূরা ইখলাস 3 বার পড়ে নিজের শরীরে ফু দেন, ফু দিয়ে আপনি এখানে আলোর ব্যবস্থা করেন, দরকার আপনার বারান্দার লাইট নিয়ে আসেন। তো ইরফানের দাদা সেখান থেকে উঠে যায় এবং তিনি গিয়ে পরবর্তী আরেকটা বাতি খুলে এনে সেখানে লাগান। হুজুর ইরফানের চাচাকে বলে যে তুমি কি খেয়াল করছো কি ঘটলো? ইরফানের চাচা বলল, করবো না কেন, আমি খেয়াল করবো না কেন, এখানে আপনি কেন তাকে শয়তান বলতেছে? বলছে অবশ্যই আমি তাকে শয়তান বলবো, সে যে কাজটা করছে এটা কি ঠিক করছে? সে যদি ভালো হতো, তুমি বলো তোমার সেন্স দিয়ে যে এখানে যে বাতিটা ফাটছে এখানে এবং এখানে তোমার বাবা বসা, এখানে আমি একজন বুজুর্গ বসা, এটা কি ভালো কাজ করছে? এটা কিন্তু সে করছে। বলে হ্যাঁ সেই করছে। তখন হুজুর বলে যে তুমি মাথায় একটা জিনিস ঢুকাও, মানুষ এবং শয়তান বা মানুষ এবং জিন কখনো এক হতে পারে না, কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণেই কিন্তু ইবলিসকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল। তো মানুষকে কিন্তু হিংসা করে জিন সব সময়, তারা কখনোই মানুষকে বন্ধু হিসাবে নেয় না, এটা মনে রাখবা। তাদের এটা ভিতরে একটা ভেঞ্জেন্স সবসময় কাজ করে। হয়তো তোমাকে কোনো কারণে ভালো লাগছে, এটা হয়তো ক্ষণিকের ভালো লাগা বা হতে পারে, অনেক সময় এরকম হয়, এটার ডিফারেন্স খুব একটা হয় না বা এটার তারতম্য খুব কমই হয়। তো তিনি তখন হুজুর অনেক দোয়া পড়েন, ছেলেটাকে হাত দিয়ে চেপে ধরে দোয়া পড়া শুরু করেন তিনি, এবং তিনি তখন ডিসাইড করেন যে তিনি আজকেই এক্সরসিজম করবেন। তো এরকম অবস্থা মানে উনি অনেক দোয়া পড়লেন, পড়ে ওই তার বাবাকে বললেন যে আমি ওর কাছে আজকে নিয়ে আসবো ওকে। তো যাই হোক, তিনি রাত হয়ে যায়, এর মধ্যে তিনি এই এক্সরসিজম পারফর্ম করে তিনি ওই ইরফানের চাচার কাছে তার উপরে নিয়ে আসেন সেই জিনটাকে, এবং আনার পর সেই জিনটা প্রচন্ড চিৎকার করা, মানে সেই হুজুরের সাথে খুব বাকবিতণ্ডা করতেছে, খুব রাগী গলা, এবং ইরফানের চাচার গলাও ডিফারেন্ট হয়ে গেছিল। যাই হোক, ইরফান কিন্তু এগুলো সবই শুনছে তার চাচার কাছে, পরবর্তীতে ফুপুর কাছে, তার দাদার কাছে কিছু অংশ, এবং এই কারণেই সে যা লিখছে, এবং আমি আমার মতো করে বর্ণনা করছি, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। তার গলা চেঞ্জ হয়ে গেছিল, এবং গলাটা আমি যেটা বুঝতে পারি আপনারা বুঝতেছেন যে গলাটা কেমন হয়ে যায়, আপনারা জানেন পজেসড মানুষের গলা আপনারা শুনছেন, সেই রকম ভাবে সে চিৎকার করতেছিল যে সে ইরফানের চাচাকে ভালোবাসে এবং সে যাবে না, এবং সে তাকে বিয়ে করবে, বিয়ে না দিলে সে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং সে এই জায়গাটাতে বসবাস করতেছে, এইখানে এই বেল গাছ যে আছে, সে বেল গাছেরও আগে এখানে কুয়া ছিল, এবং সেই সময় থেকে সেখানে বসবাস করে, এবং তারও আগের থেকে তার পরিবার বসবাস করতে, এবং অনেক হিস্ট্রি, এবং সে বিড়বিড় করে, এবং চেষ্টা করলে সে
মানে বলে চলছে হুজুর যখন তার হাত ধরছে হুজুরের ইতিহাস বলা শুরু করছে, এবং সেই হুজুরে কিছু কিছু চারিত্রিক বিষয় আছে বলে তাকে ফোটা দেওয়া শুরু করে যে এইটা থেকে হুজুর আবার সদর একটা চড় মারে ওখানে, এবং চড় মেরে বলে যে বাবাকে বলে আপনি দুঃখ পেন না, চড়টা আপনার ছেলের লাগে নাই, তাকেই মারছি। এবং সে মানে ধমক দিয়ে সেই জিনটাকে ধমক দিয়ে বলে যে নিজের আদব লেহাজ কর, তোকে শেষ করে দিব আমি এখন। যাই হোক, তিনি ধোয়া পড়ে তখন সেই জিনকে সে বলে চলে যেতে, এবং সে যাবে না। যাই হোক, এরকম এক পর্যায়ে অনেকক্ষণ হুজুর তাকে চেষ্টা করার পর সে ওই ছেলেটাকে ছেড়ে চলে যায়, শরীর ছেড়ে যায়। ইরফানের চাচা এলায় পড়ে এবং তাদের বাসায় ওই দিনের মতো রাতে অতটুকুই কাহিনী শেষ। হুজুর বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, আর তো কিছু সম্ভব না, আমারও ঈশার নামাজ আদায় করতে হবে। তিনি বলে যে আমি আপাতত আপনাদের বাসার এই চৌহদ্দিটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, আমি পরবর্তীতে এসে বাকি কাজ করব, আপনার ছেলের সাথে কথা বলবো, আর আপনার ছেলেকে রুম থেকে বেরোতে দিবেন না, ছেলেটাকে আপনি যেভাবে পারেন আটকায় রাখবেন, এটা আপনার দায়িত্ব। বলে ওই দিন হুজুর ওই বাসার ওই অংশটা বন্ধ করে দেন। তিনি বন্ধ করে দিয়ে তিনি ইরফানের দাদাকে বলেন যে আপনার দায়িত্ব মনে রাখবেন, আপনার স্ত্রী এবং আপনার মেয়ে থাকবে এখানে, আপনি হচ্ছেন পাহারাদার, আপনি এখন এই বাড়ির কর্তা, আপনার উপর দায়িত্ব, আপনার উপর দিয়ে কিন্তু কেউ যেতে পারবেন, আপনাকে সাহস সঞ্চার করতে হবে, আপনি যতটুকু দোয়া কালাম জানেন পড়তে হবে, এবং আপনাকে আপনার সন্তানের রক্ষা করতে হবে আপাতত। এটা বলে তিনি বুঝাই দিয়ে হুজুর ওই দিন রাত্রে বিদায় নেন। তো রাতের বেলা যেটা হয়, ওই সময়তে ইরফানের চাচা এলায় পড়ছিল, তার আর ঘুম ভাঙে না, তাকে বিছানায় রেখে ইরফানের দাদা এসে ছেলের পাশে বসে থাকেন রাতে, এবং তিনি তখন নিজে যে মোটামুটি ধর্মীয় লাইনে চলতেন না বা সৃষ্টিকর্তাকে স্মরণ করতেন না, সেটার জন্য নিজে ডিপেন্ডেন্ট ফিল করেন, তওবা করেন, এবং তিনি দোয়া পড়া শুরু করেন। এবং তিনি ওই দিন রাতে আবার উনি ঠিক করেন যে আজকের থেকে উনি নামাজ পড়া শুরু করবেন। তিনি ওই দিন ঈশার নামাজ আদায় করেন এখানে এবং ছেলের পাশে বসে থাকেন। এবং ওই দিন রাতে যখন তিনি বসে আছেন, তিনি দরজাটা লাগিয়ে দিয়েছেন, হুজুর কিন্তু বাসা বন্ধ করে দিয়ে গেছে, তাদের কম্পাউন্ড মানে মোটামুটি সেই বারান্দা থেকে বাসার এই পর্যন্ত। তিনি রাতের বেলা শুনেন, মানে রাত তখন মনে 2টা-2:30 এরকম সময় হু হু কান্নার শব্দ তার বাউন্ডারির বাইরে, প্রচন্ড জোরে কেউ কাঁদছে নারী কণ্ঠে, এবং মনে হচ্ছে যে তাদের যে সামনের বারান্দার সামনের কম্পাউন্ডে কেউ আঁচড় কাটছে, এবং আঁচড়টা এমন মানে বড় নখ দিয়ে যদি সে কড়কড় করে কেউ আঁচড় কাটে, সেইখানে যে আঁচড় কাটছে এখানে, এবং ম্যাট ছিল সেই ম্যাটের উপর আঁচড় কাটছে। এবং এরপর উনি শব্দ পেলেন বেল গাছ কেউ ঝাঁকাচ্ছে, জোরে জোরে বেল গাছ ঝাঁকাচ্ছে, গাছগুলো মনে হচ্ছে বাতাসে যেরকম নড়ে সেরকম। তো ইরফানের দাদা কিন্তু অনেক ভয় পেয়ে গেলেন, কারণ তিনি এই ধরনের জিনিস দেখে অভ্যস্ত না, আর মানে ব্যাপারটা অনেকই অতি লৌকিক। মানে একটা বাসা, অন্ধকার বাসা, সেটার মধ্যে মানে লাইট জ্বলছে, কিন্তু বাসার বাইরে তো অন্ধকার পুরো জায়গাটা, এটার মধ্যে যদি এরকম হু হু কান্নার আওয়াজ নারী কণ্ঠে, এবং অন্যরকম, মানে এই শব্দটা আসলে অ্যাভারেজ কোনো কান্নার শব্দ না, হু করে কাঁদছে কেউ, এবং আছড়াচ্ছে, বাইরে যে ম্যাট ছিল মানে যে পাপোশ ওগুলোর মধ্যে আছড়াচ্ছে জোরে জোরে, এবং একটু পরে মানে সেই বেল গাছের পাতাটা অনেক নড়তেছে, মানে ঝড়বড় করতেছে। তো ইরফানের দাদা দোয়া পড়া শুরু করলেন, যতটুকু যা পারতেন তিনি দোয়া পড়ে জিকির করতে থাকলেন। এক সময় তিনি জিকির করতে থাকলেন এবং জিকিরের শব্দ বাড়াতে থাকলেন। তো এই শব্দে এক সময় তিনি দেখলেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেল। এক পর্যায়ে ফজরের আজান দিল, তিনি ওই থামলেন, থেমে তিনি তার মতো গেলেন তার স্ত্রী সন্তানের মেয়ের কাছে, এবং দেখলো তারাও প্রচন্ড ভয় পেয়েছে এবং তারাও এই শব্দ শুনছে। ইরফানের চাচা নাকি যখন এগুলো হচ্ছিল তখন সে নাকি ছটফট করতেছিল, ঘুমের মধ্যে খুব ছটফট করতেছিল, কিন্তু তার ঘুম ভাঙে নাই, কিন্তু সে ছটফট করতেছিল অনেক। তো যাই হোক, এইভাবে করে সেদিন সকাল হলো, দিনের বেলা হলো, এবং ঠিক দুপুরের দিকে সেই হুজুর আসলেন তাদের বাসায় জোহরের নামাজের, এবং তিনি আসলেন, তিনি এসে বললেন যে আমি কিছু আমল নিয়ে আসছি আপনার ছেলের জন্য, এবং আমি তার সাথে কথা বলবো। তো ইরফানের চাচাকে নিয়ে বসলেন, বসে তিনি তখন আর ইরফানের দাদাকে বসতে দিলেন না সেখানে, তিনি তার ইরফানের চাচার সাথে বসে বসে কথা বললেন অনেকক্ষণ, একা একা কথা বললেন। কথা বলে তিনি বলেন যে আমি আপনার ছেলেকে, তা ইরফানের দাদাকে বললেন যে আমি আপনার ছেলেকে আজকে একটু মসজিদে নিয়ে যাচ্ছি নামাজ পড়াতে, বলে তিনি সাথে করে নিয়ে গেলেন ইরফানের চাচাকে নিয়ে, এবং সেও না স্বাভাবিকভাবে বেরোয় চলে গেল আর কি সেই হুজুরের সাথে। এবং তারা দুইজন ব্যাক করলেন হচ্ছে মাগরিবের পরে ব্যাক করলেন, করে এসে দেখলো যে ইরফানের চাচা বেশ শান্ত, আগের মতো অনেকটা চুপচাপ, মানে কথা মানে সাধারণ মানে যেরকম আচরণ করে সেরকম,
তো তাকে বসায় রেখে হুজুর বললেন যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ইরফানের দাদাকে নিয়ে গেলেন, পাশে নিয়ে বললেন যে আপনার ছেলেকে আমি আজকে মসজিদে যে নামাজ পড়াইছি এবং তাকে আমি ঝাড়ছি, এবং আমার কাছে কিছু মুসলিম জিন আসে, কামেল জিন, তাদের দিয়ে আমি তাকে কথা বলাইছি, তাদের দিয়ে তাকে একটা কাউন্সিলিং করাইছি, মানে তাদের দিয়ে বুঝাইছি, এবং তারা তাকে কিছু বুঝতেছে। তো যেটা হবে, আজকে আপনার বাসায় আমি এশার পরে অনেক সময় থাকবো, রাত পর্যন্ত, এবং ওকে আমি একটা জিনিস দেখাবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা মানে আপনার ছেলেকে কোনো রকম মেন্টাল প্রেশার দিয়েন না, আমি দেখাবো আপনার ছেলেকে। তো ইরফানের দাদা মেনে নেয়। তো হুজুর ওই দিন মানে ইরফানের দাদার বাড়িতেই থাকেন অনেক সময়, এবং সেখানে খাওয়া দাওয়া করেন, এবং রাতের বেলা তখন রাত হয়ে গেছে, বেশ 11টা 12টা এরকম বেজে গেছে, মানে বেশ রাত। তো তখন তিনি হুজুর যেটা করেন, তিনি কিছু দোয়া পড়ে এবং তিনি নামাজ পড়ে তাকে নিয়ে বের হন। মানে হুজুর আলাদা নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, পড়ে দোয়া করেন, দোয়া করে ইরফানের চাচাকে নিয়ে বারান্দায় বের হন। সারা বাড়ির বাতি নিভায় তিনি বলেন তুমি বারান্দায় বসো। বসায় তিনি বারান্দার থেকে তিনি নেমে যান, নিচে হেঁটে হেঁটে সেই বেল গাছের কাছে যান, যে তিনি নিজে দোয়া পড়েন। অনেকক্ষণ দোয়া পড়ে তিনি জোর কণ্ঠে ডাক দেন, তার মতো, মানে তার ভারী গলায় ডাকেন হুজুর, যে তুই নিচে নেমে আয়, তুই তো যাবি না, তোর সাথে আমি কথা বলবো, তুই কতদিন এখানে আছিস, তুই কথা বল। আর ইরফানের চাচাকে তিনি বলে রেখে আসছেন, তুমি বারান্দার থেকে দেখবা সে দৃশ্য তো হবে আজকে, এবং তুমি নিজের চোখে দেখবে, তুমি তো তাকে আগে দেখছো, আজকে দেখ তার আসল রূপটা আমি তোমাকে দেখা। তো তিনি বলে, তিনি চায় কথা বলবো তোর সাথে, তুই আয়। তিনি খুব গম্ভীর ভাবে ডাকেন, এবং একটু পরে দেখা যায় বেল গাছ নড়াচড়া। ইরফানের দাদারা দেখতেছে বেল গাছ নড়তেছে, চড়তেছে, বেশ এরকমই হচ্ছে বাতাসের মতো। অনেকক্ষণ পর দেখা যায় যে ইরফানের যে চাচা, সে ওইখান থেকে কেমন জানি একটা শব্দ করতেছে বারান্দার এক পাশ থেকে। ইরফানের দাদা দেখতেছে, আর হুজুর মনে হলো যে একটু পিছায় গেলেন 2 পা, কিন্তু তিনি দোয়া পড়া শুরু করলেন। তো ওইখান থেকে বারান্দার থেকে ইরফানের চাচা একটু শব্দ করা শুরু করছিল। এরপর নাকি সে প্রচন্ড ভয়ের একটা শব্দ করে দৌড় দিয়ে তার বাবার কাছে এসে বাবা বাবা বলে জড়ায় ধরে তার বাবাকে, বাবা আমাকে বাঁচাও। তো তার বাবা নাকি ছেলেকে জড়ায় ধরে জোরে দোয়া পড়া শুরু করে, এবং ওখানে দাঁড়ায় হুজুর দোয়া পড়েন। দোয়া পড়ে তিনি অনেক কিছু বলেন, সেগুলো সবকিছু তারা শুনে নাই কি বলছিল, এবং অনেক কথা ছিল। এবং কথা বলে তিনি বলে, তুই এখান থেকে চলে যা, তুই এখানে আর কোনো নষ্টামি করতে আসবি না, তোর এই নষ্ট স্বভাব এখান থেকে, তোকে আমি বেলগাছ থেকে আজকে বিতাড়িত করলাম, তুই এখান থেকে চলে যাবি। আর তোর জন্য দ্বিতীয় একটা সুযোগ আমি দিতে পারি, সেটা হচ্ছে বোতল, তোকে কিন্তু এই বোতলে ভরে ফেলবো। তো অনেকক্ষণ কথাবার্তা হয়, তাদের মধ্যে অনেক রকম মানে বিতণ্ডা হয়, এবং এক পর্যায়ে সেই জিনটা গিভ আপ করে, এবং হুজুর ওই দিনই রাতের বেলা সেই বাসার পাশে তিনি পুঁতে দেন, মানে তাদের যে লোহার নিয়ে আসছিলেন তিনি ছোট কলামের মতো, সেগুলো পুঁতে দেন, বাসা বন্ধ করে দেন, এবং বেলগাছটার চারপাশেও তিনি কলাম পুঁতে দেন। বলে যে এখানে আর থাকা যাবে না, এবং বলে যে আপনার ছেলেকে সাবধানে রাখবেন, নামাজ পড়াবেন, মনে হয় না তার কাছে আর ফিরে আসবে এটা, আর তাকে আস্তে ধীরে আপনি মানে পরেশগার করেন, আর এই বাসা থেকে আস্তে ধীরে চলে যাবেন। আর আপনার ছেলে তাকে দেখে ফেলছে, আজকে তার আসল রূপ দেখছে, আপনার ছেলে নিজ থেকেই আর কখনো তার প্রতি আকৃষ্ট হবে না বা তার কাছে যেতে চাইবেন। আর আপনি বাবা হিসাবে কিছুদিন তার সাথে সাথে থাকবেন, তাকে কোথাও নিয়ে গেলে গাইড করবেন। তো যাই হোক, হুজুর এই কাজগুলো করে ওই দিন চলে যান, মানে ওই দিন থাকেন রাতে থেকে, ফজরের পরে তিনি চলে যান, ফজরের নামাজের সময় তার মসজিদে চলে যাওয়ার সময় তিনি চলে যান, আর তিনি এগুলো বলে যান। তো এরপর থেকে নাকি ইরফানের দাদার বাসা, ইরফানের চাচা অনেকদিনই ইরফানের দাদা তাকে দেখে রাখতে হয়েছিল, এবং পরবর্তীতে ইরফানের দাদা তার চাচাকে ইরফানদের বাসায় পাঠায় দেয়, এখানে রাখে নেই অনেকদিন, এবং তারও অনেক বছর পরে ইরফানের চাচা বিদেশ চলে যায়। তো ওই বাসাটাতে এরকমই ছিল। তো আর কখনো এই জিনিসটা নিয়ে তারা আর ফেস করে নাই আর কি। 2007 সালে যার থেকে ঘটনা শুরু হয়েছিল তিনি ছিলেন অবসরপ্রাপ্ত একজন আর্মির সৈনিক। ওনার পাশাপাশি ঘটনাটি ওনার পরিবারের সাথেও ঘটে। ওনার নাম জসিম আকবর। চাকরি ছাড়ার পর তিনি গ্রামে ফিরে এসে বাজারে একটা কাপড়ের দোকান দেন। দোকানটা ছিল তার পৈতৃক জমির উপর স্থাপিত।
এর পাশাপাশি তিনি জানাজার সামগ্রীও তার দোকানে বিক্রি করতেন। সময়টা ছিল এক শীতকালের রাত, তখন আনুমানিক 9টা বা 10টার কাছাকাছি। তিনি তার দোকানে একজন কর্মচারী সহ বসতেন। তো মাঝে মধ্যে চাকরি থেকে ছুটি পেয়ে তিনি তার দোকানে যাওয়া আসা করতেন। ওনার কর্মচারী পার্সোনাল কিছু কারণবশত কয়েকদিনের ছুটিতে ছিল। ওনাদের বাজার মোটামুটি ফাঁকা হয়ে যেত রাত 8টার পরপরই। তো তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছেন। তো কিছু দূর যাওয়ার পর একটা লোক ওনাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, ভাই, জানাজার কাপড় লাগবে? উনি বলেন, দোকান তো বন্ধ করে ফেললাম, দাফন কি এত রাতেই দিয়ে দিবেন? কাল সকালের দিকে আসেন, এসে গেলেও নিয়ে গেলে নিয়ে যেতে পারেন। লোকটা বলে, ভাই, আমার এখনই লাগবে, দাফন রাতেই হবে। আশেপাশে কোনো দোকান নেই যেখান থেকে সব জিনিস কিনবো, দিয়ে দেন। আপনার কারণে একটা মুর্দা কষ্ট পাক, এটা কি ভালো দেখায়? জসিম সাহেব দোকান খুলে লোকটাকে কাপড় বিক্রি করে বাসায় চলে আসেন। স্বাভাবিকভাবে প্রায় সপ্তাহখানেক চলে যায়। এরপর একদিন সেই লোকটা জসিম সাহেবের দোকানে আবার আসেন জানাজার কাপড় কিনতে। তিনি ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেন। তো লোকটা কাপড় নিয়ে চলে যায় এবং পরদিন আবারও আসে। এভাবে পরপর 7 দিন সেই লোকটা আসে তার দোকানে জানাজার কাপড় কিনতে। জসিম সাহেব লোকটাকে বিরক্ত হয়ে প্রশ্ন করে, কি ভাই, আপনার বাড়িতে কি প্রতিদিন লোক মারা যায় নাকি? তিনি এটা বলেছিলেন কারণ যে কোনো সাধারণ মানুষই পরপর 7 দিন এইভাবে কারো জানাজার কাপড় কেনা দেখলে অন্য কিছু ভাববে, তাই তিনি অন্যভাবেই নেবে। লোকটা তাকে বলে, অনেক বছর পুরনো লাশ, বাড়ি ছিলাম না, তাই দাফন কাফন করতে পারিনি। জসিম সাহেব লোকটাকে পাগল ভেবে ওনার কর্মচারীকে বলে, বের করে দাও, বের করো ওনাকে। গ্রামে পাগল টাগল ভরে গেছে একদম। ওনার কর্মচারীর নাম ছিল নিয়ামত। সে লোকটাকে দোকান থেকে বের করে দেয়। লোকটা যেতে যেতে বলে, তোদের চোখ খসে পড়বে একদিন, জিব্বা গলে ছেড়ে বেরিয়ে আসবে। তাদের অন্তরায় লুকানো শয়তান পূর্ব থেকে পশ্চিমে ছুটাছুটি করবে নিস্তার লাভের আশায়। তাদের বংশধর সেই পাপের অন্তর্ভুক্তি ছিল। তো জসিম সাহেব দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বাসায় ঢুকে রান্নাঘরের ওদিক থেকে তিনি কারো কিছু চাবানোর শব্দ পেয়ে গিয়ে যান। তো উনি মনে করছিল কুকুর টুকুর কোনো হাড্ডি চাবাচ্ছে কিনা। দেখতে পান ওনার স্ত্রী তার পিঠ দেখে বসে কিছু একটা করছে। তিনি তার স্ত্রীর নাম ধরে ডাকেন, কিন্তু সাপকেও সাড়া দিচ্ছে না। কাছে গিয়ে কাঁধে হাত রাখতে ওনার স্ত্রী তার পেছনে তাকান। উনি দেখেন কাঁচা মাছ চাবিয়ে খাচ্ছেন ওনার স্ত্রী। এটা দেখে অবাক হয়ে ওনার স্ত্রীকে কাঁধ ধরে সজোরে ঝাঁকি মারেন। ঝাঁকি মারতে ওনার স্ত্রী এক ধাক্কা মেরে রান্নাঘরের বাইরে পাঠিয়ে দেয় তাকে। পিঠে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠতেই উনি শুনতে পান ওনার বেডরুমের ওদিক থেকে একটা কণ্ঠ। কি হয়েছে? কণ্ঠটা শুনে তিনি হতভম্ব হয়ে পড়েন, কারণ কণ্ঠটা ছিল ওনার স্ত্রীর, যাকে তিনি এইমাত্র রান্নাঘরে দেখলেন। ওনার স্ত্রী ছুটে এসে ওনাকে উঠে বসান। পানি খেতে একটু আগে তিনি কি দেখলেন তা ভাবতে হতে নিজের মধ্যেই দুশ্চিন্তায় ডুবে যান। ওনার স্ত্রীকে তিনি আর কিছু বলেন না। রাত প্রায় 2টার মতো তখন হবে। তো দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে ঘুমের ঘরে তিনি দরজা খুলতে যায়। গিয়ে দেখেন ওনার কর্মচারী নিয়ামত দাঁড়িয়ে আছে। ওনাকে ডেকে বলে, নিয়ামত বলে, চাচা, একটা দরকারে এত রাতে বিরক্ত করতে এলাম, একটু বাইরে আসেন। উনি নিয়ামতকে বলে, তুই ভিতরে আয়, এই ঠান্ডায় বাইরে কিসের কথা? কিন্তু নিয়ামত কিছুতেই ভেতরে আসছিল না। এক পর্যায়ে জসিম সাহেব বাইরে বের হয়। নিয়ামত ওনাকে বলে, একটু সামনে চলেন। পেছন থেকে ডেকে জিজ্ঞেস করেন, আরে কি হয়েছে বল না, বলবি তো? নিয়ামত কোনো কথা বলে না। এরপর চুপ, হাতের ইশারা দিয়ে বলে, চুপচাপ পেছনে পেছনে আসেন। কিছু দূর যাবার পর উনি লক্ষ্য করেন ওনাদের গ্রামের শেষ প্রান্তের ফাঁকা মাঠে এসে পৌঁছে গেছে তারা। হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করে তখনই। নিয়ামত ওনাকে বলেন, একটু দাঁড়ান, ওনারা আসছে বলে সে সামনের দিকে চলে যায়। মিনিট 5 পরে জসিম সাহেব দেখতে পান খাটিয়া কাঁধে কয়েকজন লোক এসে জড়ো হয়েছে। পরপর 9টা খাটিয়া এনে লোকগুলো রেখে দেয় জসিম সাহেবের সামনে। তিনি দেখতে পান লোকগুলোর পেছন থেকে দলে দলে অসংখ্য লোক এসে পুরো মাঠটা ভর্তি হয়ে গেল মুহূর্তের মধ্যেই। ওদের মধ্যে একজন লোক জসিম সাহেবকে বলে, চলেন, জানাজা হবে। জসিম সাহেব কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। কুয়াশা পড়া তখন এতটাই বেড়ে গেছিল যে তার সামনে সবকিছু অদৃশ্য হতে শুরু করে দেয়। উনি বুঝে ফেলেন যেটা ঘটছে সেটা স্বাভাবিক কিছু নয়, এবং যদি এখানে থাকি তাহলে আজই বোধহয় শেষ দিন। তিনি দৌড়ে পালিয়ে আসতে যাবেন, তখনই কেউ একজন
ওনার হাত ধরে টান মারে। গড়াতে গড়াতে তিনি একটা গর্তের মধ্যে পড়ে যান। হাত পা চালিয়ে তিনি বুঝতে পারেন গর্তটা একদম কবরের মতো। যেহেতু আর্মিতে ছিলেন, এর চেয়ে অধিক কঠিন পরিস্থিতি তিনি কাটিয়ে এসেছিলেন। কোনো রকমে কবর থেকে বেরিয়ে আসেন। কুয়াশার মাঝখানে যতটুক তিনি দেখতে পাচ্ছিলেন ততটুকুতে তিনি খেয়াল করেন আশেপাশে কেউ নেই। খাটিয়াগুলো উধাও। এক দৌড়ে বাসায় চলে আসেন। সেদিন থেকে তিনি রাত দিন কানে উল্টাপাল্টা শব্দ শুনতে শুরু করেন। কখনো মরা বাড়ির কান্নাকাটির আওয়াজ শোনেন, কখনো কারো উচ্চ স্বরের হাসাহাসি। পরদিন দোকানে যেতে পারেননি তিনি। ঘুম থেকে উঠেই তার প্রচুর জ্বর আর শরীর ব্যথা। নিয়ামতকে ডেকে আনেন, এনে জিজ্ঞেস করেন, কাল রাতে কোথায় তুই ছিলি? নিয়ামত জানে, আমি তো রাতে তেমন একটা বের হই না, বরাবরের মতো বাসায় ছিলাম। তিনি এটা শুনে অবাক হন না, কারণ যা যা ঘটেছিল তা করার সাধ্য নিয়ামত কেন কোনো মানুষেরই নাই। তিনি বুঝে গেছিলেন এটা কোনো অসুস্থ জিনদের কাজ। অসুস্থ কেন সেটা আপনারা সবাই বুঝতে পারেন। সুস্থ জিন এসব মানুষের সাথে করবে না। অসুস্থতার খবর পেয়ে ওনার ছেলে জাবেদ চলে আসে চাকরিস্থল থেকে ছুটি নিয়ে, কিন্তু তিনি তখনও বাড়ির কাউকে ওই রাতের ঘটনাটা জানাননি। কিছুদিন পর তিনি সুস্থ হন। সুস্থ হয়ে আবার স্বাভাবিক কর্মজীবনে যোগ দেন, কিন্তু তার কানে সেই উদ্ভট শব্দগুলো তখনও বন্ধ হয়নি আসা। এক সময় তার সয়ে যায় ব্যাপারটা। শব্দ পেলেও পাত্তা দিতেন না। দোকান বন্ধ করে সেদিন বাড়ি ফেরার পথে তার কানে আবারও আসতে থাকে সেই উদ্ভট শব্দগুলো। কেউ একজন পৈশাচিক ভারে হাসছে। তিনি পাত্তা না দিয়ে হাঁটছেন। এমন সময় পেছন থেকে কেউ একজন ওনার দিকে ঢিল ছুঁড়ে বলে, তোর মনের ভুল নয় এটা, আমি সত্যি তোর পিছনে দাঁড়িয়ে হাসছি। তিনি সাথে সাথে পেছনে ফিরে তাকান। কাউকে দেখতে পান না। শুরু করেন দৌড়ানো। তার মনে হচ্ছিল তিনি যতই দৌড়াচ্ছেন শব্দটা তার কানে তীব্র থেকে তীব্রতর হয়ে আসছে। তিনি আর নিতে পারলেন না। স্ত্রী থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু সবাইকে বললেন। আর ওনার স্ত্রী ছিল অত্যন্ত ধার্মিক একজন মহিলা। তিনি পরদিন জসিম সাহেবকে একজন হুজুরের কাছে নিয়ে যান। হুজুর পানি পড়া দিয়ে বলে, রাস্তায় চলতে ফিরতে কোনো খারাপ জিনের নজরে লেগেছে মনে হয়। এরপর 2 দিন আর কোনো সমস্যা হয়নি তার। এক রাতে তিনি নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির উঠোনে হঠাৎ করে দেখতে পান একটা লাশের খাটিয়া রাখা, এবং ওটাকে ঘিরে কয়েকটা কুকুর এপাশ ওপাশ হুসফুস করছে। উনি কাছে যেতেই, কাছে ঘেঁষতেই কুকুরগুলো ঘেউ ঘেউ করে তেড়ে আসতে চায়। কোনোভাবেই তিনি কাছে যেতে পারছিলেন না। মনে হচ্ছে একটা কুকুরের বাচ্চা যেরকম বাচ্চার কাছে যেতে দেয় না, ঠিক তেমনি লাশটার কাছে কুকুরগুলো যেতে দিচ্ছে না। তিনি উপায় না পেয়ে বাড়ির পেছন দিকে দিয়ে ঘরে প্রবেশ করেন এবং তার স্ত্রীকে ডেকে নেন বাইরে। এসে দেখেন কিচ্ছু নাই, না কোনো লাশের খাটিয়া, না কোনো কুকুর। তিনি ভয় পেতে শুরু করেন। সেদিন রাতে তিনি স্বপ্ন দেখেন উনি দোকানে কাজ করছেন। ভর দুপুরও কেমন যেন ফাঁকা ফাঁকা ছিল বাজারটা। হঠাৎ করে 4 জন লোক একটা খাটিয়া বহন করে ওনার দোকানের সামনে আসেন। খাটিয়া মাটিতে রাখার পর জসিম সাহেব লোকগুলোকে জিজ্ঞেস করে, কি ভাই, কাফনের কাপড় লাগবে নাকি? লোকগুলো বলে, কাফনের কাপড় সাথে করে এনেছি, তোকে নিয়ে যেতে এসেছি। জসিম সাহেব দোকান ফেলে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে একটা কবরস্থানের সামনে এসে হাঁপাতে শুরু করেন। কবরস্থানের ভেতর থেকে তিনি চিৎকার দাপাদাপির আওয়াজ শুনে গেটের ওদিক থেকে ভেতরে উকি মারেন। তিনি দেখতে পান কয়েকজন লোক মিলে একজন লোককে জোর করে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় রেখে কোথায় যেন চলে যায়। জসিম সাহেব খাটিয়ার কাছে যান। দেখতে পান হাত পা বাঁধা মানুষটা কাফনে মোড়ানো অবস্থায় খাটিয়ার ভেতরে নাড়াচাড়া করছে। তিনি লোকটার মুখের কাপড়টা খুলে দেন। খুলতে তিনি দেখতে পান ওনার মৃত বাবার মতো দেখতে হুবহু কেউ একজন তার সামনে কাফনে মোড়ানো অবস্থায় খাটিয়ার উপর বসা। তিনি ভয় পেয়ে মাটিতে পড়ে যান। হঠাৎ করে সেই লোকগুলো চলে আসে জানি কোথার থেকে। এসেই জসিম সাহেবকে ধরাধরি করে তুলে নিয়ে পাশের খুঁড়ে রাখা কবরটায় ফেলে দিয়ে কবরের ভেতর গরম পানির মতো কিছু একটা ঢেলে দিতে শুরু করে। জসিম সাহেব দেখতে পান ওনার বাবার মতো দেখতে লোকটা কবরের পাশে বসে নিজের কপালে হাত দিয়ে চর মারতে মারতে হাই হতাশ করছে, আর্তনাদ করছে। তিনি কবর থেকে ওঠার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পারছেন না। লোকগুলো কবরের মাটি চাপাতে কবরটা ভরে ফেলতে শুরু করে। উনি বুঝতে পারেন ওনার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কবরের বাইরে থেকে একটা কথাই ভেসে আসছিল তার কানে, খুব শীঘ্রই তোকে সত্যি কবরের পাঠানোর ব্যবস্থা করা হবে। এমন সময় ওনার ঘুম ভাঙে ওনার স্ত্রী ডাকাডাকিতে। ঘুম থেকে উঠতেই তিনি স্ত্রীকে প্রশ্ন করেন, কি হয়েছে আপনার? স্ত্রী তাকে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? ঘুমের মধ্যে নিজের গলা চেপে ধরেছিলেন কেন? ছোটাছুটি করছিলেন? আমি ভয় পেয়ে গেলাম, অপেক্ষা করে ডাকছি, কিন্তু অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু আপনার ঘুম ভাঙছিল না।
জহিম সাহেব উঠে গিয়ে পানি খান। ওনার স্ত্রীকে স্বপ্নের কথা বলেন। ওনার স্ত্রী এবার ভাবতে শুরু করে। পরদিন তারা সেই হুজুরের কাছে আবারও যান। বলে ঠিক করেন সকালবেলা জসিম সাহেবকে মৃত অবস্থায় পাওয়া যায়, একদিন স্বাভাবিক মৃত্যু। যাই হোক, ওনার দাফন কাফন হয়ে যাওয়ার পর কয়েক মাস কেটে যায়। ওই হুজুরটা কিন্তু মারা যায়। তো পরিবারের কারোর সাথে কোনো ধরনের অদ্ভুত ঘটনা ঘটেনি। ওনার দোকানটা ওনার ছেলে অন্য একজনের কাছে ভাড়ায় দিয়ে দেন এবং এভাবে পরপর অনেকবার ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কেউই 1 মাসের উপর আর এই দোকানে চাচ্ছিল না থাকতে। সবার একটাই কথা, দোকান থেকে হুটহাট জিনিসপত্র উধাও হয়ে যেত, একটার জায়গায় আরেকটা চলে আসতো, অথচ আমরা কেউই জিনিসগুলোর জায়গা পরিবর্তন করতাম না বলছিল। মাঝে মধ্যে রাতে দোকান গুছিয়ে রাখতাম, আবার সকালে দোকান খুলে দেখতাম পুরো দোকান এলোমেলো হয়ে আছে। এভাবে একদিন নিয়ামত বলে যে ভাড়া দেওয়ার দরকার নাই, আমি একাই দোকান চালাবো। তাকে দোকানটা দেয় ওনারা কাজ করার জন্য। এক রাতে নিয়ামত দোকান বন্ধ করে 2-1 কদম রাস্তার দিকে এগিয়েছে, এমন সময় শুনতে পায় দোকানের ভেতর থেকে কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে। নিয়ামত ভয়ে লাফিয়ে ওঠে, আজব ব্যাপার, ফাঁকা দোকান বন্ধ করে বের হলাম, ভেতরে কে ঢুকলো? নিয়ামত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল খুলবো কি খুলবো না, কারণ সে জসিম সাহেবের ঘটনাগুলো শুনেছিল এবং ভাবতে শুরু করে এখন না তার উপর চেপে বসে সব ভূতের ঘটনা, চলে যাবে ঠিক করে, খুলবে না দরজা। এমন সময় আবার বেশ কয়েকটা ধাক্কা পড়ে দোকানের ভেতর থেকে। সে ভয়ে আটকে উঠে দৌড় দিয়ে বাড়ি চলে আসে। পরদিন দোকান খুলে দেখতে পায় মেঝেতে কারো রক্ত মাখা পায়ের ছোপ ছোপ দাগ। নিয়ামত তৎক্ষণাৎ জসিম সাহেবের ছেলে জাবেদকে বলে দেয় সে আর দোকানে কাজ করবে না। এদিকে জাবেদের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়ের তারিখ নির্ধারণ করা হয় এবং কয়েক মাস পরেই বিয়ে। জাবেদ তার মার সাথে পরামর্শ করে ঠিক করে জায়গাটা একটা মাদ্রাসা বানিয়ে দেবে তারা। দোকান পাট করে আর কাজ নেই, সেই কথা অনুযায়ী শুরু হয় মাদ্রাসা তৈরির কাজ। এদিকে কয়েক মাস পর জাবেদের বিয়ের তারিখ চলে আসে। বিয়ের 8-9 দিন পর এক রাতের ঘটনা। জাবেদ, তার মা ও স্ত্রী একসাথে খাবার খাচ্ছিল। এমন সময় জাবেদের স্ত্রী হঠাৎ হাত থেকে তরকারির বাটিটা ফেলে দিয়ে চিৎকার করে ওঠে। কি হয়েছে জিজ্ঞেস করতেই সে বলে, আমি একটু মুখ ঘুরিয়ে ওদিকে তাকিয়েছি, দেখি খাটের উপর মুখ ঝলসানো একটা লোক গায়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে, হাতে কাফনের কাপড়। জাবেদ ও তার মা ওকে বলে চোখের ভুল, কিছু না। জাবেদের বাবার সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলো কিন্তু তারা মেয়ের পরিবারের কাউকে জানায়নি বিয়ের আগে। যাই হোক, রাতে জাবেদের স্ত্রীর ঘুম ভাঙে টিনের চালে কারো হাঁটাহাঁটির শব্দে। সে উঠছিল না, চুপচাপ শুয়ে শুয়ে শুনছিল। একটু পর শুনতে পায় কেউ একজন দরজায় টোকা দিয়েছে। সে জাবেদকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু জাবেদ ঘুম থেকে উঠছিল না। বাইরে বের এসে টর্চ মেরে দেখতে পায় কেউ নেই আশেপাশে। দরজা বন্ধ করে ভেতরে যাবে, ঠিক তখনই তার নাম ধরে কেউ একজন ডেকে বলে উঠানে আসতে। সে অবাক হয়, এত রাতে কে ডাকবে? নতুন বউ, কে তো সেও সেভাবে চেনেও না। সে যায় উঠোনে, গিয়ে দেখে একটা চাদর পরিহিত লোক মাটিতে বসে আছে। সে গিয়ে লোকটাকে ডাকতে থাকে, কিন্তু লোকটা কোনো কথা বলছিল না। এক পর্যায়ে লোকটা হাত দিয়ে ইশারা করে দেখায় বাঁ দিক যেতে। সে বাঁ দিকে যেতে শুরু করে। লোকটা বসেই ছিল। একটু দূর যাওয়ার পর সে দেখতে পায় তার স্বামী মানে জাবেদ মাটি কোপাচ্ছে। সে জাবেদকে ডাক দিয়ে বলে, এত রাতে এগুলো কি করেন? আর আমি তো আপনাকে দেখলাম ঘুমাচ্ছেন, এখানে আসলেন কোন দিক দিয়ে? জাবেদ কোনো কথা বলছে না, শুধু একের পর এক মাটিতে কোপ দিয়ে কেটেই যাচ্ছে। এক পর্যায়ে জাবেদ তার স্ত্রীকে বলে, তোর জন্য কবর খুঁড়ছি। এটা শুনে আটকে উঠে দৌড় দেয় এবং ঘরের সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন তার জ্ঞান ফিরে এলে সে বলে রাতে সেই এই দেখেছিল। এরপর তাকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, যার কাছে জসিম সাহেবকে নিয়ে যাওয়া হয়ে গেছিল। হুজুর কিছু আমল করে দেন, পানি পড়া দেন। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আপনাকে, আসলে জসিম সাহেব সেদিন মারা গিয়েছিল, হুজুর না। এরপর জাবেদের স্ত্রীর সাথে ঘটনাগুলো অনেক দিন হয়নি। এদিকে মাদ্রাসার কাজ চালু হবার পর সেখানে থাকা একজন শিক্ষক একদিন জাবেদকে জানায়, ভাই, আমার মনে হয় এই জমিতে কোনো সমস্যা আছে। জাবেদ জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে? শিখ বলে, সেদিন রাতে আমি টয়লেটে যাবার জন্য উঠেছিলাম, আমি দেখলাম বারান্দার ওদিক থেকে কয়েকজন মানুষের ঝগড়াঝাটির শব্দ। ভেবেছিলাম মাদ্রাসার ছাত্ররা রাতে উঠে ঝগড়াঝাটি করছে, তো কাছে যাই। গিয়ে দেখতে পাই প্রায় 7 ফুট লম্বা কয়েকজন লোক জসিম সাহেব মানে আপনার আব্বাকে ধরে পেটাচ্ছে। আমার হুঁশ ছিল না, ভয়ে ফেরাতে যাব কি। আমি নিজেরই যখন মনে পড়ে আপনার আব্বা কয়েক মাস আগে মারা গেছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন শরীরে জ্বর চলে আসে। জ্বরের কারণে বিছানা ছেড়ে উঠতে পারিনি, রাতে শুয়েছিলাম। এমন সময় অনুভব করি কেউ একজন আমার বিছানা শূন্যে ভাসিয়ে দিয়েছে।
ভালোভাবে তাকাতেই খেয়াল করি আমি জমিন থেকে প্রায় 3 হাত উপরে ধূপ করে বিছানা সহ মেঝেতে ফেলে দেয় আমাকে। পরে গিয়ে প্রচুর ব্যথা পাই। উঠে বসার পর দেখতে পাই কাফন পরিহিত আপনার আব্বা আমার সামনে এসে দাঁড়িয়ে, মুখটা ঝলসানো, থরথর করে কাঁপছে আমি। আপনার আব্বা রূপী জিনটা আমার গলা চেপে ধরে বলে, জায়গা খালি কর, যদি মৃত্যুকে ভয় পাস তো চলে যায় এখান থেকে। আমি পরদিন বাড়ি চলে যাই। সুস্থ হবার পর আপনার কাছে এলাম। তো জাবেদ এটা শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে। তো জাবেদ যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানির একজন কলিগ সে ইমাম সাহেবের ব্যাপারে জানতে পারে। তো ইমাম সাহেব ঘটনা পুরাটা শুনে জাবেদকে জানিয়েছিল। আমি খোঁজ নিয়ে তারপর জানাচ্ছি, সময় মতো আপনাদের বাড়িতে আসব। তো ইমাম সাহেব রাতে তার জিনদের জাবেদের নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেয়। জিনরা জানায় খোঁজ নিয়ে পরদিন বলবে ইমাম সাহেবকে। পরের দিন রাতে ইমাম সাহেব ওনার জিনেরা বলে এটা জমি সংক্রান্ত সমস্যা। জসিম সাহেবের দাদার আব্বা ছিল ওই জমির মালিক, যিনি ছিলেন একজন বড় মাপের কবিরাজ। বিভিন্ন মানুষের জিন সংক্রান্ত সমস্যা তিনি দূর করতেন। ওনার সাথে একটা জিনের পরিবারের ভালো মেলামেশা ছিল এবং সেই জিন পরিবারের কর্তা ছিলেন ওনার খুব ভালো বন্ধু। যে জমিকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত, সেই জমিটাকে জসিম সাহেবের দাদার আব্বা সেই জিনদেরকে দিয়েছিলেন থাকার জন্য। ওনার মৃত্যুর পর জসিম সাহেবের দাদা সেই জমিটাতে পুকুর বানাতে চেয়েছিল, কিন্তু সেখানে থাকা জিনগুলো তা কিছুতেই হতে দিচ্ছিল না, কারণ জায়গাটা ওদেরকে দিয়েছিল। তো কবিরাজ মারা যাওয়ার অনেক বছর আগেই দিয়ে দেওয়া হয়েছিল। এরপর অন্য এক কবিরাজের মাধ্যমে একসময় জিনগুলোকে তাড়িয়ে দিয়ে সেখানে পুকুর বানিয়ে ব্যবসা শুরু করে জসিম সাহেবের দাদা। চলছিল এভাবেই। পুকুর রাতের বেলা দেখাশোনার জন্য একজন লোক রাখা হয়েছিল। এক রাতে সেই লোক হঠাৎ পুকুরে কারো লাফালাফির শব্দ পেয়ে মাছ চোর ভেবে ছুটে যায়। গিয়ে দেখে কিছুই নেই। পেছনে ফিরে চলে আসার সময় ওদের মধ্যে একজন জিন লোকটাকে টান দিয়ে পুকুরে ফেলে দেয়। প্রচন্ড শীতে লোকটা হাত পা বেশিক্ষণ চালাতে পারেনি, সেই পুকুরে ডুবে মারা যায়। কিছুদিন পর অন্য একটা লোককে রাখা হলে জিনরা সেই লোককেও ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। পরপর কয়েকজন লোক বদল করা হয়, কিন্তু কেউই টেকেনি সেদিন সেখানে। এরপর জসিম সাহেবের দাদা ওই কবিরাজকে নিয়েই জিনগুলোকে বোতলে বন্দি করে করে নিজের সাথে নিয়ে যায়। কিন্তু ওই দিন সেই জিনদের মধ্যে একজন সেখানে ছিল না, যে কারণে তাকে কবিরাজ বন্দি করতে পারেনি। পরবর্তীতে কবিরাজ সেই জিনগুলোকে হত্যা করে মেরে ফেলে এবং অন্য জিনটি যে সবকিছু জেনে গিয়ে সেই কবিরাজকে ভয় দেখিয়ে মেরে ফেলে। এরপর জসিম সাহেবের দাদাকেও ভয় দেখিয়ে মেরে ফেলে, জানিয়ে দেয় যে ওই জমিতে পরবর্তীতে যে হাত বাড়াবে তাকেও প্রাণ হারাতে হবে। এরপর সেই জমিতে আর কেউ কাজ করার সাহস পায়নি। জসিম সাহেব চাকরি থেকে ফেরত আসার পর সেই জমিতে মাটি ভরাট করে ভাগ্যক্রমে জমিটা সেখানে ছিল সেই এলাকাতে একটা বাজার হয়ে ওঠে পরবর্তীতে। জসিম সাহেব সৈনিকের লোক, ঘরে বসে থাকা ওনার ভালো লাগছিল না দেখে সে ওই জমিটাতে দোকান দিয়ে কাজ শুরু করে, যেটার কারণে জিনরা বেশ রেগে যায় সেখানে থাকা। জসিম সাহেবকে ভয় দেখিয়ে মারার পর এখন ঠিক করেছে সবাইকে মেরে ফেলবে। তো ইমাম সাহেব তার জিনকে প্রশ্ন করেন, আপনারা কি বলেন, সাহায্য করা যাবে কি যাবে না? ওনার জিন জানায় সম্ভব এবং করতেই হবে সাহায্য। শুধু শুধু কয়েকটা প্রাণ চলে যাবে এটা হতে দেওয়া যায় না। তুমি কয়েকদিনের মধ্যেই ওখানে যাবে, আমরাও তোমার সাথে আসবো। ওখানে গিয়েই জানাবো কি কি করতে হবে। উনি চলে যান সেখানে। যাওয়ার পর জানতে পারেন জাবেদ জানায় তার স্ত্রী হাসপাতালে ভর্তি। কি হয়েছিল জিজ্ঞেস করতেই সে বলে গত রাতে সে পানি আনতে বাইরে গিয়েছে তো গিয়েছেই, কিন্তু আর ফিরছিল না। তাই তিনি বাইরে যান খোঁজ নিতে। গিয়ে দেখে সে টিউবওয়েল থেকে কয়েক হাত দূরে ঝোপের সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছেন। ঘরে নিয়ে আসার পর দেখতে পাই হাতে পায়ে প্রচুর কাটা ছেঁড়ার দাগ। জ্ঞান ফেরার পর সে বলতে থাকে তার শরীরটা প্রচুর ভার লাগছে, তাই হাসপাতালে ভর্তি করা হয়। ইমাম সাহেব জাবেদের স্ত্রীকে জিজ্ঞেস করেন কি হয়েছিল, আপনি বলেন। সে জানায় আমি পানি আনতে টিউবওয়েলের পাড়ে গিয়েছিলাম, গিয়ে দেখি একটা লোক গোসল করছে। আমি জিজ্ঞেস করি কে এখানে? লোকটা আমার দিকে বালতি ছুঁড়ে মারে। আমি কোনো রকম পাশ কাটিয়ে দৌড় দিতে যাই, এমন সময় লোকটা আমার চুল টান দিয়ে ধরে বসে মাটিতে আছাড় মারে। এরপরে আমি আর কিছু মনে করতে পারছিলাম না। ইমাম সাহেব সান্ত্বনা দিয়ে জাবেদের সাথে ওদের বাড়িটা ঘুরে দেখতে যান। তিনি বাড়ির কাছে গিয়ে টের পান যে আছে তার মতন
এরকম গম্ভীর অস্তিত্ব তিনি আর আগে কখনো কোনো কেস সলভ করতে গিয়ে টের পাননি। মনে মনে দোয়া পরে ভেতরে যান জাবেদের সাথে। ভেতরে ঢুকতেই জিনটা একটা চেয়ার তুলে ঢিল মার ইমাম সাহেবের দিকে আর জাবেদের দিকে। জাবেদ ভয় পেয়ে ইমাম সাহেবকে একা রেখে বাইরে বেরিয়ে যায়। ইমাম সাহেব এগুচ্ছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা পড়ছেন। ভেতর থেকে একটা মোটা কণ্ঠ ভেসে আসে, চলে যা, তোর সাথে তো আমার শত্রুতা নেই, তোকে যন্ত্রণা দিতে চাই না। ইমাম সাহেব কিছু না বলেই বাইরে চলে আসেন। এখানে একা কিছু করা যাবে না। জাবেদকে জানায় আপাতত বউ আর মাকে নিয়ে কোনো আত্মীয়র বাড়িতে চলে যান, এই বাড়িতে থাকা তার এখন নিরাপদ নয়, বিপজ্জনক। রাতে ইমাম সাহেবের জিনরা ওনাকে বলে, শোনো, ও সংখ্যায় একজন, কিন্তু ওকে গতানুগতিক উপায়ে তাড়ানো যাবে না, কারণ ও তোমার আমার মতোই মুসলমান। কথা বলে বুঝাতে হবে। বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করো, আমাদের বিশ্বাস যে সে তোমাকে তোমার ডাকে সাড়া দিবে। ইমাম সাহেব মনে সাহস আর বিশ্বাস রেখে বাড়িতে আবার প্রবেশ করেন। বাড়ির সামনে দাঁড়াতেই ভেতর থেকে একটা মহিলা কণ্ঠে কেউ ওনাকে বলে, ওয়ালি, এদিকে আর আসিস না। উনি চমকে ওঠেন, কারণ ওনার আম্মা ওনাকে ছোটবেলায় ওয়ালি নামে ডাকতেন। উনি নিজেকে শান্ত করে ঠান্ডা করে ভেতরে যান, গিয়ে প্রশ্ন করেন, কে আপনি? কথা ছিল আপনার সাথে। কিছুক্ষণ ডাকার পরও কোনো সারা শব্দ না পেয়ে উনি ফিরে আসার সময় পেছনে তাকিয়ে দেখতে পান দরজার সামনে একটা ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তিনি বুঝে ফেলেন এসেছে জিনটা। তিনি জিনটাকে প্রশ্ন করেন, এদেরকে যন্ত্রণা করে আপনার কি কোনো লাভ হচ্ছে? জিনটা বলে, বহু বছর আগের কথা, এদের পূর্বপুরুষ আমাদেরকে ওই জমিটা দিয়ে দিয়েছিল। এটা তার পৈতৃক সম্পত্তি। ছেলে মেয়েদেরকে দিলে বিক্রি করে ফেলবে, তার কারণে পৈতৃক জমিটা অন্যরা পেয়ে যাবে, তাই আমাদের দিয়েছিল। এই জমি যেন কেউ কখনো না পায়। এই জমি বিক্রি নিয়ে কবিরাজের সময় থেকেই ঝগড়া বিবাদ মারামারির কমতি নেই। অসংখ্যবার আমার পরিবারের জিনেরা কবিরাজকে তার নিজ ছোট ভাইয়ের হত্যার চক্রান্ত থেকে বাঁচিয়েছে। লোকটার জায়গা জমির কমতি ছিল না, ওর ছেলে মেয়েরা অনেক বিষয় সম্পত্তি ভাগে পেয়েছিল। তারপরেও এই জমিটা বিক্রি করে ফেলার ইচ্ছা, যা রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে আমার পরিবারের সদস্যরা। এদেরকে যন্ত্রণা না করে আমি আর উপায় দেখি না। তো ইমাম সাহেব বলেন, ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু মাদ্রাসার কি সমস্যা? ওখানে তো দ্বীনের জ্ঞান প্রদান করা হয়। জিনটা বলে, আমরা আমাদের ওয়াদার উপর অটল। যেহেতু কথা দিয়েছি, কাউকে ওই জমিতে কিছু করতে দেব না, মানে দেব না। দেখি তোর কত ক্ষমতা আমাদের আটকাস। এই বলে জিনটা সেখান থেকে চলে যায়, আর সামনে আসে না। রাস্তায় হাঁটতে হাঁটতে ইমাম সাহেব তার জিনদের বলে, একে বোঝানো সম্ভব নয়। জমিটা না হয় জাবেদকে বলে খালি করে দেওয়া যাবে, কিন্তু এই জিন যদি এদেরকে ভয় দেখানো না বন্ধ করে, তবে তো তারা এরা ভয় পেয়েই মারা যাবে। ওনার জিনেরা জানায়, দেখি আমরা ওর সাথে কথা বলার চেষ্টা করব। গতবার কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওর ক্ষমার জোর অনেক বেশি, তাই জোর দিয়ে কিছু বলতে পারিনি। যাই হোক, 2 দিন পর ইমাম সাহেবের জিনরা এসে ওনাকে বলে রাজি করানো গেছে, কিন্তু শর্ত দিয়েছে, আগে জাবেদকে গিয়ে সব খুলে বলো, তারপর শর্তের কথাটা জানাবে। ইমাম সাহেব জাবেদকে সব জানানোর পর বলে, জিনটা বলেছে ওই জায়গায় যেন মাদ্রাসা থাকে এবং এতিমদের পড়ানো হয় সেখানে। জিনটা চলে যাবে, কিন্তু অবস্থা দেখার জন্য সে মাঝে মাঝে সেখানে আসবে। যদি মাদ্রাসার পরিবর্তে সেখানে অন্য কিছু হয়, তাহলে রক্তারক্তি হবে। জাবেদ কথাটা হজম করতে পারেনি, তার মাথায় জেদ চাপে, আমার পূর্বপুরুষের জমি আমি যা খুশি তাই করবো, না জিন হোক আর যাই হোক, তার কি? জাবেদকে ইমাম সাহেব অনেক বোঝায়, কিন্তু জাবেদ কোনো কিছুই মানছিল না। শেষে ইমাম সাহেব বলেন, ঠিক আছে, তোমাদের জমি তোমরা যা ইচ্ছা তাই করো, পরবর্তীতে কোনো বিপদে পড়লে আমাকে ডাকতে পারবে না। এটা বলে তিনি তার শহরে ফিরে আসেন। 2 মাস কাটে। একদিন ইমাম সাহেবের জিন এসে ওনাকে বলে, ওদিকের অবস্থা তো বেজায় অবনতি। ইমাম সাহেব বলেন, কেন, আপনারা কি করে জানলেন? তোনারা বলেন, জাবেদের আম্মা মারা গেছে গতকাল। আমরা চলে আসার পরই সেখানে আগের চাইতেও ভয়াবহ অবস্থা তৈরি হয়। জাবেদ ওই জায়গায় আরেকটা দোকান তুলেছিল। এরপর থেকে সমস্যা শুরু আবার নতুন করে। তুমি জাবেদকে বোঝাও, ওরা যেন ওইদিকে আর না থাকে। ইমাম সাহেব জিজ্ঞেস করেন, আপনারা জানলেন কার কাছে? জিনরা জানায়, ওই জিন নিজে এসেছিল তাদের কাছে, এসে বলে গেছে, ভালোভাবেই রাজি হয়েছিলাম চলে যাবার জন্য, কিন্তু আদম সন্তানের লোভ আর জেদি ওদেরকে পতনের কারণ হয়ে দাঁড়ায়। যদি বাঁচাতে চাস তাহলে ওদেরকে এলাকা থেকে চলে যেতে বল, যদি এখানে থাকে তাহলে আমি এরকম ভাবে ভয় দেখিয়ে যাব এবং ভয় পেয়ে ওরা মারা যাবে। কিন্তু যদি স্থান ত্যাগ করে আমার নজরের বাইরে যায়, তবে আমি ওদের পিছু ছেড়ে দিব। যে লোকটার সাথে আমার পরিবারের সদস্যদের এত ভালো সম্পর্ক ছিল, সেই লোকের বংশকে শেষ করার ইচ্ছা আমার নেই। চলে যেতে বল ওদেরকে তোদের ছাত্রের মাধ্যমে। এরপর ইমাম সাহেব জাবেদকে বলেছিল,
সে যদি প্রাণে বাঁচতে চায় তাহলে যেন দূরে কোথাও চলে যায়। বেশি জোর করেনি, কারণ আগের বার ইমাম সাহেবের কথা জাবেদ না শোনার কারণে উনি খানিকটা অপমানিত বোধ করেছিলেন। পরে জানা গেছিল জাবেদ তার স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে আসেন নতুন চাকরি পেয়ে, এবং এরপর ইমাম সাহেবের সাথে জাবেদের আর কোনো কথা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি হচ্ছে নীরব মাহমুদ। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বাছাই করে এরকম নতুন নতুন এবং ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে আসি। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এই ভয়ানক ঘটনাগুলো আবারও শুনতে পারেন। ধন্যবাদ সবাইকে।